আমার হাতে মরতে না চাইলে আমাকে বিয়ে করতে রাজি হয়েছে রূপ। রূপসা ঠিক এই ভয়টাই পাচ্ছিল। ও এই খ্যাপা ষাঁড়কে খেপিয়ে দিয়ে জীবনের সবচেয়ে বড় ভুলটা করেছে। কি দরকার ছিল ওকে এই লোকটার সামনে অন্য কাউকে বিয়ে করার কথা বলার? রূপসা তবুও না দমে মরে যাব, তবু আপনার বউ হব না আমি। নির্ভর হাসল। তাতে বোঝা যাচ্ছে সে হাসিটা মারাত্মক। নির্ভর রূপসার তুলতুলে গালটা শক্ত করে চেপে ধরে বলল, তোর কাছে আমি বাদে আর কারো বউ হওয়ার সুযোগ নেই। তোর অমৃতের সুধা পান করার অধিকার শুধু আমার আছে রূপ। রূপসা ঘৃণায় মুখ ঘুরিয়ে নিল। তাতে আরও চাপ প্রয়োগ করলো নির্ভর। পুরো নাম নির্ভর মজুমদার। মজুমদার বাড়ির বড় ছেলে সে। বর্তমানে সে একজন এমপি, দিনাজপুরের এক আসনের এমপি। নির্ভর গম্ভীর দৃষ্টিতে রূপসার পুরো শরীরে নজর দিল। হালকা আকাশি রঙের একটা শাড়ি পরনে রূপসার। চুলগুলো বেশ লম্বা, সেটা আবার ছেড়ে রাখা, যার দরুন সেটা পুরো পিঠ ছড়িয়ে আছে। নির্ভর নেশাত্মক চোখে সেই দিকে চাইল। এই মেয়েটার মধ্যে নিশ্চয়ই কোনো নেশাদ্রব্য মেশানো আছে, না হলে ওকে দেখলেই ওর নেশা হয়ে যায় কেন? নির্ভর ঘোলা চোখে রূপসার দিকে এগিয়ে গিয়ে ওর কোমল কোমরে হাত রাখল। শরীরটা শিরশির করে উঠল রূপসার। এই লোকটার স্পর্শ ওকে ভিন্ন দুনিয়ার সাথে সাক্ষাৎ করায়। ও যেন হিপনোটাইজ হয়ে যায়। নির্ভর ওর নিজের চাচাতো ভাই, তবে ছোট থেকে ওকে কোনোদিনও নির্ভর কে ভাই বলে ডাকতে দেয়নি। রূপসার মনে পড়ল ছোটবেলায় একবার নির্ভরকে ভাই বলে ডেকেছিল। সেই জন্য নির্ভর ওকে প্যান্টের বেল্ট দিয়ে ইচ্ছে মতো মেরেছিল। এরকম অনেক ঘটনা আছে যেটা মনে পড়লে এখন ভয় পায় রূপসা। কোমরে গভীর স্পর্শ আরও গভীর হতেই রূপসার হুঁশ ফিরল। নির্ভর ওকে একদম নিজের সাথে মিশিয়ে নিয়েছে। রূপসার ছোটার জন্য ছটফট করতে লাগলো। নির্ভর উন্মাদের মতো রূপসার কোমরে হাত বিচরণ করতে লাগলো। রূপসার ভিতর ভিতর অস্বস্তি দানা বাঁধতে লাগলো। কিন্তু নির্ভর যেন এক ক্ষুধার্ত হায়নার, যার চোখে তীব্র প্রেমের ক্ষুধা। নির্ভর এবার ভয়ানক শান্ত কণ্ঠে রূপসাকে বলল, তিহানের সাথে কেন কথা বলেছিস আমার অনুমতি ছাড়া? রূপসার অন্তরাত্মা কেঁপে উঠল। এই লোকটার শান্ত মস্তিষ্ক খুবই ভয়ঙ্কর হয়, যেন খুন করে ফেলার মতো। বাজ পাখির মতো তীক্ষ্ণ দৃষ্টি, কোনো কিছু আড়াল হয় না। নির্ভর টের পেল রূপসার ভেতরের অস্থিরতা। বাঁকা হেসে রূপসার বিউটিফুল কণ্ঠনালীতে নিজের মুখ গুজে দিল। সাথে সাথে অস্পষ্ট স্বরে চেঁচিয়ে উঠল রূপসা। নির্ভর সেদিকে তেমন পাত্তা দিল না। এই মেয়েটার গা থেকে কেমন যেন রজনীগন্ধা ফুলের সুবাস পায় তাই তো মোহে ডুবে বারংবার ভুল করে বসে। এদিকে রূপসা কাঁপতে লাগলো। ওকে কাঁপতে দেখে নির্ভর আরও একটু গভীর হলো। স্লো ভয়েসে বলল, তোর শরীর থেকে রজনীগন্ধা ফুলের গ্রাণ আসে রূপ, যেটা আমাকে পাগল করে দেয়। তোর মাঝে ডুবি আমার মৃত্যু নিশ্চিত। রূপসা না পেরে এবার নির্ভরের চুল টেনে ধরল, ওকে সরানোর চেষ্টা, কিন্তু নির্ভর সরল না। ওভাবে থেকে পুনরায় বলল, তুই কি চাস তোর সামান্য ভুলের জন্য কেউ নিজের মূল্যবান প্রাণ হারাক? রূপসা ভীত কণ্ঠে বলল, নির্ভাই, আপনি এমন কেন করছেন? আমি ভালোবাসি না আপনাকে। নির্ভর দ্বিগুণ তেতে উঠল। ওকে নিজের থেকে ধাক্কা দিয়ে ফেলে দিল। মেঝেতে পড়ে হাতের কোনোই ছিলে রক্ত বেরিয়ে আসলো রূপসার। সেদিকে কোনো ভ্রুক্ষেপ করলো না নির্ভর। ওর চোখে ক্রুদ্ধতা গেড়ে বসেছে। মেঝেতে পড়ে থাকা রূপসার সামনে হাঁটু গেড়ে বসে ওর গলায় হাত দিয়ে চেপে ধরে বলল, তোর ভালোবাসা দরকার নেই। আমি ভালোবাসি মানেই ভালোবাসা হলো। আর তাছাড়া তুই আমাকে ভালোবাসবি কেন? তুই তিহানকে ভালোবাসিস, তাই তোর সাথে ঘুরতে চাস। আমার যার সাথে ইচ্ছা আমি তার সাথে যাব, আপনাকে বলার প্রয়োজন মনে করি না। নির্ভর খেপে গিয়ে ওর গালে আরও চাপ দিল। ঝুঁকে ওর লিপস্টিক পরিহিত ঠোঁটের সময় নিয়ে চুমু খেলো। চুমুটা ছিল হিংসার বহিঃপ্রকাশ। নির্ভর ঠোঁট ছেড়ে দিয়ে নিজের ভেজা ঠোঁটে মুছে বলল, নেক্সট টাইম ঠোঁটে এসব হাবিজাবি ব্র্যান্ডের লিপস্টিক লাগাবি না, ইভেন কিছুই লাগাবি না। ন্যাচারাল ঠোঁটে চুমু খাওয়ার মজা আলাদা। বলেই চোখ টিপে বেরিয়ে গেল। রূপসা তাজ্জব আর অবাক হয়ে গেল। ও বুঝতে পারছে না একে এমপিকে বানালো। লুচ্চামি ছাড়া আর কিছুই পারে না। মজুমদার বাড়ির পরিবেশ বর্তমানে গুমোট হয়ে আছে, কারণ স্বয়ং নির্ভর মজুমদার সবার মধ্যমণি হয়ে সোফার উপর পায়ের ওপর পা তুলে বসে আছে। আর ওর ঠিক সামনে সোফায় নির্জন মজুমদারের মানে নির্ভর এর বাবা বসে আছে। আশেপাশে ওর মা আর চাচি দাঁড়িয়ে আছে। নির্ভর আয়েশি হয়ে সোফায় গা এলিয়ে দিয়ে বলল, 2 দিন বাড়িতে ছিলাম না, আর তোমরা আমার রূপের বিয়ে ঠিক করে ফেললে? তোমরা কি ভেবেছ
আমি কিছু জানতে পারবো না? এতটা বোকা কিভাবে হলে তোমরা? নির্জন সাহেব বললেন। তোর রূপ মানে? দেখ নির্ভর, তুই রূপসার থেকে দূরে থাক, ওকে ওর মতো থাকতে দে। আমি চাই না তোর ছায়া আমার মেয়ের উপর পড়ুক। নির্ভর বদমাইশি হাসল। তার তোয়াক্কা না করে সে হামি দিয়ে বলল, আমার ছায়া, সে তো খুব সূক্ষ্ম জিনিস, ওর ওপর তো আমার পুরো শরীর পড়ে থাকবে। নির্জন মজুমদার কেসে উঠলেন। কি নির্লজ্জ ছেলে তার! এর মুখের কোনো ব্রেক নেই। রূপসার মতো মেয়েকে কিছুতেই ওর অনিশ্চিত জীবনের সাথে জড়ানো যাবে না। তুমি কিন্তু এবার বেশি বাড়াবাড়ি করছো নির্ভর। আমার ভাইয়ের সাথে আমি বেইমানি করতে পারবো না। তুমি রূপসার থেকে দূরে থাকবে, ব্যাস। হুম, বরং আমি আজ থেকে ওর সাথে চিপকে থাকবো। ওয়েট অ্যান্ড ওয়াচ। কি করতে চাইছো তুমি, পরিষ্কার করে বলো। নির্ভর কিছু বলল না। তবে কিছুক্ষণ পর মজুমদার বাড়ির ড্রয়িং রুমে প্রবেশ করলো নির্ঝর মজুমদার, মানে নির্ভর চৌধুরীর ভাই। ওর পেছনে দুটো বুড়ো লোককে চ্যাংদোলা করে নিয়ে এসেছে। লোকটা হাত পা ছুটছে নামার জন্য। নির্ভর বাঁকা হেসে উঠে দাঁড়ালো। তারপর ভাইয়ের কাঁধ চাপড়ে তার কাজের জন্য বাহবা দিল। নির্ঝর সদরে তা গ্রহণ করলো। কাজীকে নামিয়ে দিয়ে লোক দুটো ওকে ঘিরে দাঁড়ালো। ড্রয়িং রুমে সবাই বোঝার চেষ্টা করছে কি হতে যাচ্ছে। নির্জন সাহেব স্থির দাঁড়িয়ে। তার ধুরন্ধর ছেলে সবটা সাজিয়ে গুছিয়ে মাঠে নেমেছে। নির্ভর কাজীকে উদ্দেশ্য করে বলল, এমপি নির্ভর মজুমদারের বিয়ে পড়াবেন আপনি, অনুভূতি বলেন। কাজী শ্বাস গিলে নিল। এই লোকটার খুব খারাপ, রীতিমতো ওনাকে ঘুম থেকে তুলে নিয়ে এসেছে। নির্ভর কাজীকে বসতে বলেই সবাইকে থমথমে মুখে ওর দিকে চেয়ে থাকতে দেখে বলল, আমার দিকে শকুনের মতো তাকিয়ে থেকে কোনো লাভ নেই। এটা তোমার আগে ভাবা উচিত ছিল। আমার কথাটা একবার মাথায় আনা দরকার ছিল। যাই হোক, আমি রূপকে আনতে চাচ্ছি। এখন ওর আর আমার বিয়ে হবে। পুরো ঘরে বিস্ফোরণ ঘটিয়ে নির্ভর উপরে চলে গেল। নির্জন সাহেব নির্ঝরের ওপর ধমকে উঠলেন, তোমার ভাই না হয় একটা সাইকো, কিন্তু তুমি সুস্থ হয়ে ওকে কিভাবে সায় দিলে, অসভ্য ছেলে। নির্ঝর অবিরাম চোখের পলক ফেলে বাবাকে বলল, আমি শুধু ভাইয়ের কথা মেনেছি, আর তুমি এমন লাফাচ্ছ কেন? তোমার ছেলেই তো, যা হচ্ছে হতে দাও। ওদের কথার মধ্যে ওপর থেকে নির্ভরকে আসতে দেখা গেল। সিঁড়ি দিয়ে নামছে সে। নির্ভর আজকে একটা কালো শার্ট পরার সাথে কালো প্যান্ট, চুলগুলো কপাল সরিয়ে আছে। রাজনৈতিক নেতা হিসেবে পারফেক্ট। নিজের রূপসাকে কোলে নিয়ে নামছে। রূপসার গায়ের সাজ নষ্ট হয়ে গেছে, শাড়িটা কোনো রকমে আছে গায়ে। নির্ভর সবার সামনেই রূপসাকে নিজের উরুর ওপর বসিয়ে নিজেও বসে পড়ল। নির্জন সাহেব দাঁতে দাঁত পিষছেন। একে বলে কোনো লাভ নেই। কাজী ইতিমধ্যেই কাগজপত্র সব তৈরি করে রেখেছে। কাজী কবুল বলার আগে বললেন, দিলমোহর কত বাঁধবো স্যার? নির্ভর নিজের বাপের দিকে তাকিয়ে বলল। 1 টাকা। উপস্থিত সবাই হতবম্ব। মজুমদার বাড়ির ছেলে কিনা মাত্র 1 টাকা দেনমোহর দেবে, এটা আবার কেমন কথা? নির্জন সাহেব বিরোধিতা করে বললেন, অসম্ভব। আমার ছেলে হয়ে তুমি মাত্র 1 টাকা দেনমোহর দিয়ে বিয়ে করতে পারো না, আরও বেশি দাও। নির্ভর বলল, আমার দাদা দাদিকে 50 পয়সা দেনমোহর দিয়ে বিয়ে করেছিল। তুমি মাকে 25 পয়সা দিয়ে বিয়ে করেছ, আর আমি পুরো 1 টাকা দিয়ে বিয়ে করছি। ইটস কল্ড বংশের ধারা। নির্জন সাহেব রেগে চুপ রইলেন। কাজী নির্ভরকে কবুল বলতে বলল। নির্ভর ফটাফট বলল, কবুল, কবুল, কবুল। রূপসার সারা শরীর কেঁপে উঠল। ছোট্ট 3টে শব্দ, অথচ এর ওজন অতি কঠিন। শেষমেশ নির্ভরকে বিয়ে করতে হবে ভেবে কান্না এসে গেল। বাবা বেঁচে থাকলে মোটেও এটা হতে পারত না। এবার কাজী রূপসাকে কবুল বলতে বলল, কিন্তু রূপসা পুতুলের ন্যায় বসে রইল। ওকে নড়চড় করতে না দেখে নির্ভর ওর কোমরে চাপ প্রয়োগ করলো, খামচে ধরলো জায়গাটা। রূপসা নড়ে উঠল। নির্ভর ওর কানের কাছে মুখ নিয়ে বলল, কবুল বলো তো রূপ, রাত পার হয়ে যাচ্ছে। বেশিক্ষণ অপেক্ষা করালে এখানে বাসরের ডেমো দেখিয়ে দেব। রূপসা কাঁদতে কাঁদতে সেই মধুর অথচ বিষাক্ত 3টে শব্দ উচ্চারণ করলো। কবুল। আর তারপর বিয়েটা হয়েই গেল অবশেষে। রূপসা জলাশক্ত চোখে নিচের দিকে তাকিয়ে রইল। একে একে ড্রয়িং রুম থেকে সবাই বিদায় নিল। আবছা আলোয় ঘরটাকে একটা নিস্তব্ধ কুঠির মনে হচ্ছে, প্রাণহীন একটা জায়গা।
জানালা থেকে মৃদু বাতাস আসছে, সেই বাতাসে শরীর হিম হয়ে যাচ্ছে। চাঁদটাও আজকে গা ঢাকা দিয়ে কালো মেঘের আড়ালে। বিছানায় এলোমেলোভাবে পড়ে আছে রূপসা। অনেকক্ষণ আগে ওকে এই ঘরে রেখে গেছে। ঘুমকুমারী রূপসা ঘুম আটকে না রাখতে পেরে ঘুমিয়ে পড়ল। গায়ে শাড়িটা আধো জড়ানো। তৎক্ষণাৎ ঠুনকো শব্দে দরজা খুলে ভিতরে আসলো নির্ভর। শুধু সে আসেনি, সাথে এসেছে এক বুক নেশা পাগলামি, যেই নেশার অনলে পুড়ে ছারকার হতে যাচ্ছে কক্ষে শয়নরত রমণী। নির্ভর ঘরে ঢুকতে ঢুকতে চারিদিকে নজর দিল। কিছু একটা বুঝতে পেরে ঠোঁট কামড়ে হাসলো। তার ল্যাপটপ, যেটা এখন মেঝেতে গড়াগড়ি খাচ্ছে অবলীলায়, তার রূপ সেটা টুকরো টুকরো করেছে। নির্ভর ঘরে আলো জ্বালালো না। এই আলোয় ঘুমন্ত বধূকে দেখতে লাগলো প্রাণ ভরা দৃষ্টিতে। ওর কাছে রূপ একটা মোহ, নেশা আর আসক্তি। এত এত মেয়ে ওর চারপাশে ঘুরেছে, কিন্তু কোনো মেয়ের প্রতি এতটা আসক্তি সে টের পায়নি। কোনো মেয়ের প্রতি আনহেলদি ফিলিংস জাগেনি। রূপকে দেখলে ওর গোটা 30 বছরের জীবন নিমেষে ছন্নছাড়া হয়ে তুফান শুরু করে। নির্ভর গায়ে থাকা কোটটা খুলে ফেললো। পকেট থেকে একটা সিগারেট বের করে লাইটার দিয়ে জ্বালালো। তারপর সেটা ঠোঁটের ভাঁজে চেপে রূপসার দিকে একবার তাকালো। বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারলো না। পুরুষ মানুষ, মেয়ে দেখলে নেশা চড়ে যায়, আর সেটা যদি হয় নিজের বিয়ে করা বউ। নির্ভর ধীরে ধীরে নিঃশব্দে এগিয়ে গেল রূপসার দিকে। এলোমেলোভাবে ঘুমিয়ে থাকায় শরীর সরে ফর্সা কোমর উন্মুক্ত হলো। এতে যেন ভেতরে ভেতরে উন্মাদনা আরও বাড়ল। নির্ভর রূপসার মুখের সামনে হাঁটু গেড়ে বসলো। প্রাণ ভরে দেখতে লাগলো ওর রূপকে। তারপর হাতটা উঠিয়ে হালকা করে ছুঁয়ে দিল রূপসার গোলাপি অধর। শরীরে হরমোনের তীব্রতা আরও তীব্র হলো। রূপসার কোমরে হাত দিয়ে স্লাইড করতে লাগলো। আবারও সেখানে চাপও দিল। কিছুক্ষণ পরে উঠে দাঁড়িয়ে টেবিলের উপরে রাখা মদের বোতলের কর্কটা খুলে গটগট করে মদ গিলতে লাগলো। মুহূর্তে পুরো ঘরটা ভোটকার গন্ধে গুলিয়ে আসলো। নির্ভর হেলে দুলে এগিয়ে গিয়ে রূপসার মুখের ওপর কিছু মদ ঢেলে দিল। ধরফর করে জেগে উঠল রূপসা, চোখগুলো আতঙ্কে। নির্ভরকে এভাবে দেখে ভয় পেয়েছে। নিজের গায়ের শাড়ি ঠিক করতে লাগলো। নির্ভর এসব দেখে বাঁকা হেসে বলল, শাড়ি খুলে ফেল, আমি খুলতে গেলে অনর্থ হবে। রূপসা কাঁপা কাঁপা কণ্ঠে বলল। শাড়ি খুলবো কেন? নির্ভর কয়েক ঢোক গিলে বলল, শাড়ি না খুললে কি করে কি হবে? বাসরের মাঝে শাড়িটারি থাকলে ঝামেলা হয়ে যায়। রিমুভ ইউর শাড়ি ডার্লিং। আমি এখন ঘুমাবো নির্ভর ভাই, প্লিজ আমায় ছেড়ে দিন আর শান্তিতে ঘুমোতে দিন আমায়। নির্ভর চোখ উল্টে তাকালো রূপসার দিকে। বলে কি, ঘুমাবে তাও এখন? জাস্ট ইম্পসিবল। ও আজকে জরুরি বাসর সেরে তারপরে ঘুমাবে। নির্ভর খুঁড়ো হেসে বলল, ঘুমাবি মানে? এখনও ঠিক মতো তোকে ধরলাম না, টেস্ট করলাম না, তার আগে ঘুমাবি? আর ভাই ভাই করছিস কেন? আমি কি তোর ভাই আছি এখনো? একটু আগে পাক্কা 1 টাকা দেনমোহর দিয়ে তোকে বিয়ে করলাম। কি ভাইটা শোনার জন্য? রূপসার অন্তরপুর ছারখার হয়ে যাচ্ছে। শেষমেশ কি এই লোকটাই ওর শরীর ছুবে? হ্যাঁ, ছুতে পারে, কারণ এখন রূপসা নির্ভরের হালাল বউ, যার সাথে শারীরিক মেলামেশা করতে পারে। রূপসা শুকনো ঢোক গিলে গলা ভিজিয়ে নিল। নির্ভর ঝুঁকে আসলো রূপসার উপর। ঠিক যতটা ঝুঁকে আসলে শ্বাস মিলে যায়। রূপসা বুকের কাপড় খামচে ধরলো, অনুরোধ করে বলল, প্লিজ নির্ভর, আমায় ছেড়ে দিন, ভালো লাগছে না আমার। বাসর রাতে কোনো ছাড়া নেই, ছেড়ে দিলে তুই ফুরুত। আমি এমপি নির্ভর মজুমদার হয়ে যদি বিয়ের প্রথম রাতে বিড়াল না মারতে পারি, তাহলে সকালের লোকজন আমার পুরুষত্ব নিয়ে গালমন্দ করবে। দয়া করুন নির্ভর, প্লিজ। নির্ভর এবার রেগে গেল। মদের বোতল থেকে কিছু মদ রূপসার গলার ভাঁজে ঢেলে দিল। রূপসার নাকের পাটা ফুলিয়ে নিল। নির্ভর গায়ের শার্টটা টেনে হিঁচড়ে এক প্রকার ছিঁড়ে ফেললো। বোতামগুলো এক একটা কোথায় গিয়ে পড়লো কে জানে। বিস্কিটটা টেবিলে রেখে ধীরে ধীরে গন্তব্যের দিকে এগিয়ে যেতে যেতে বলল, আমার ডিএনএগুলো বড্ড বেপরোয়া ডার্লিং। তোমার শরীরের প্রতিটা ভাঁজে, প্রতিটা রক্তকণিকা আজকে সেটা ছড়িয়ে দেব। বি রেডি ওয়াইফি। রূপসার চোখের কণা অজানা কারণে জ্বলে উঠল। নিজের ওপর নিজের ঘৃণা লাগছে। কিছু করার নেই এখন, সবটাই হাতের বাইরে। নির্ভর রূপসার 2 পা ধরে নিজের কাছে টেনে আনলো। রূপসার চোখ দুটো খিচে বন্ধ করে নিল। নির্ভর রূপসার গলার ভাঁজে নজর দিল। হুইস্কি ঢেলে দেওয়ার জন্য জায়গাটা ভিজে আছে। আরও নেশা উঠে গেল। নির্ভর গলার ভাঁজে মুখ গুজে দিল। লম্বা করে শ্বাস টেনে নিল। রূপসা বিছানার চাদর খামচে ধরল। নির্ভর গলার ভাঁজে ছোট্ট ছোট্ট চুমু ভরিয়ে দিল। তারপর মুখ উঠিয়ে রূপসার
বিউটি বোনের মধ্যে নিজের দাঁত দ্বারা আক্রমণ করলো। রূপসার চোখে জল চলে আসলো। নির্ভর ডুবে আছে নেশার দুনিয়ায়। ওর রূপসার দিকে কোনো খেয়াল নেই। আস্তে আস্তে নির্ভর রূপসার গা থেকে শাড়িটা খুলে ফেললো। সেটার জায়গা হলো মেঝেতে। বুকের খাজে চুমু খেয়ে নিজের উন্মাদনা জাহির করতে লাগলো। ধীরে ধীরে নিজেকে বিলীন করলো রূপসার মাঝে। একসময় সেই তাণ্ডব থামলো। রূপসার জ্ঞান নেই। নির্ভরকে নিজের বুকের সাথে মিশিয়ে মাথায় চুমু খেয়ে গায়ে ব্ল্যাঙ্কেট জড়িয়ে ঘুমিয়ে পড়ল। সুন্দর একটা পরিতৃপ্ত সকাল। জানালার কাচ ভেদ করে নরম আলো রুমটাকে আলোকিত করে তুলেছে, সাথে মৃদুবন্ধ বাতাস। রূপসা পিটপিট করে নিজের বদ্ধ আখিজোড়া খুলল। ঘুমের রেশ এখনো ছিটে ফোটা আছে। আড়মোড়া ভেঙে উঠতে নিলেই শরীর ব্যথা টের পেল। তৎক্ষণাৎ নিজের উন্মুক্ত গায়ের দিকে তাকিয়ে লজ্জায় দিশাহারা অবস্থা হলো। কালকে রাতে ওসব মুহূর্ত, তারপর লোকটা অস্থির উন্মাদনায় আচরণ, সবটাই যেন এক ঝড়। আশেপাশে তাকিয়ে নিজের কালকের পরিহিত শাড়ি খুঁজতে লাগলো, কিন্তু না, কোথাও পাওয়া গেল না। ওয়াশরুম থেকে পানির টুপটাপ শব্দ আসছে। নির্ভর শাওয়ার নিচ্ছে। রূপসা শরীরের ব্যথা নিয়ে গায়ে সাদা চাদর জড়িয়ে দাঁড়ালো। পা দুটো মেঝেতে ছুতেই গা শিউরে উঠল। হাঁটার শক্তি অবধি নেই ওর ভেতরে। ওয়াশরুমের দরজা খোলার শব্দে রূপসার ধ্যান ছুটল। সামনের দিকে তাকাতেই সকাল সকাল 440 ভোল্টের ঝাটকা খেল। উন্মুক্ত শরীরে দাঁড়িয়ে আছে নির্ভর। গা থেকে বিন্দু বিন্দু পানি মুক্তোর মতো ঝরছে। কিছু সময়ের জন্য হুঁশ জ্ঞান হারিয়ে ডাব ডাব করে তাকিয়ে রইল নির্ভরের দিকে। নির্ভর তা দেখে বাঁকা হাসলো। অদ্ভুত সুন্দর সেই হাসি, যে কোনো মেয়ে প্রেমে পড়তে বাধ্য। নির্ভর রূপসার কানের নিকট অধর ছড়িয়ে ফু দিল। শিউরে উঠল লজ্জায়, চিবুক গলা ঠেকল রূপসার। নির্ভর কটাক্ষ করে বলল, তোর আরো বেশি বেশি করে হরলিক্স খাওয়া উচিত ছিল রূপ। জাস্ট একটু চেপে ধরলাম আর তুই অজ্ঞান হয়ে গেলি। নেক্সট টাইম কিন্তু অজ্ঞান হয়ে গেলেও ছাড়বো না। কান গরম হয়ে গেল লজ্জায়। দ্রুত সেখান থেকে পালিয়ে গেল রূপসা। নির্ভর সাদা পাজামা বের করে ঘরে তৈরি হয়ে নিল। আজকে মন তার বেশ ফুরফুরে। লোকে ঠিকই বলে বউ হলো হৃদয় শান্তির মূল। নির্ভর আয়নার সামনে দাঁড়িয়ে নিজের গলা বুক দেখতে লাগলো। সেখানে রূপসার দেওয়া নখের চিহ্ন। গোসল করার পানি পড়ায় জ্বলছে হালকা। পাঞ্জাবি টেনে জায়গাটা ঢাকা দিয়ে গুনগুন করতে করতে বলল, পথে ঘাটে হয় না পিরিতি, ও গোলাপি খাওয়াইলে কি রসের জিলাপি, ও গোলাপি খাওয়াইলে কি রসের জিলাপি। একদম ফার্স্ট ক্লাস লুকে নিজেকে দেখলো আয়নার মাঝে। আজকে একটা সমাবেশ আছে। দিনাজপুর হাজী মোহাম্মদ দানিশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমাবেশ 10টায়। এমপি হিসেবে এটা ওর প্রথম সমাবেশ। ফুল রেডি হয়ে নিল। রূপসা একটা গাঢ় লাল রঙের 3 পিস পরে বেরিয়ে আসলো। ভীষণ ক্লান্ত লাগছে ওকে। নির্ভর বউয়ের দিকে তাকিয়ে হতাশ হলো। মনে মনে বলল, 1 বছরেই যদি বউ টাইটানিক জাহাজের মতো মাঝ সমুদ্রে ডুব যায়, তাহলে প্রতিদিন ওকে কিভাবে সামলাবে। রূপসা দুর্বল পায়ে এদিকে এসে আয়নার সামনে দাঁড়ালো। নির্ভরকে ঠেলে দিয়ে বলল, এভাবে ওভারসাইজ খাম্বার মতো দাঁড়িয়ে না থেকে আয়নার সামনে থেকে সরুন। নির্ভর হা হয়ে গেল। রূপসার এই রূপ ওকে অন্যরকম লাগছে। তেজ দেখাচ্ছে মেয়েটা ওকে। দেখাক, রাতে এসে সব তেজ ও তেজপাতা করে দিবে। শালটা গায়ে জড়িয়ে গম্ভীর কণ্ঠে বলল, চুলগুলো মুছে নে আর টেবিলের উপর থেকে ওষুধ খেয়ে নিস। আপনি কোথাও যাচ্ছেন? আমাকে পার্টি অফিস যেতে হবে, সমাবেশ আছে। দোয়া করিস যেন বিরোধী পক্ষের কাছ থেকে গুলি খেয়ে মরে যায়। রূপসা একটু হাসলো। ভীষণ অবাক করা ব্যাপার এটা। ঘুরে দাঁড়িয়ে নির্ভরের বাদামি চোখ জোড়া নিজের হরিণী চোখে রেখে বলল, পুরুষ মানুষের মধ্যে একটা অদ্ভুত ক্ষমতা আছে। তারা তাদের ধারালো চোখের চাহনি দিয়ে নারীর হৃৎপিণ্ড কেটে টুকরো টুকরো করে দিতে পারে। নির্ভর বাঁকা হেসে তাল মিলিয়ে বলল, আর নারী জাতির মধ্যে অসম্ভব সুন্দর একটা নিখুঁত দক্ষতা আছে। তারা তাদের কাজল কালো চোখের মায়ে ফেলে নিরীহ পুরুষদের খুন করতে পারে। ওদের কথার মধ্যে দরজায় টোকা পড়ল। রূপকথা দরজার প্রান্তে দাঁড়িয়ে আছে। সে হাঁক ছেড়ে বলল, আপু, ভাইয়া, তোমরা উঠেছো? নিচে তোমাদের ডাকছে সবাই, জলদি আসো। রূপকথা হলো রূপসার ছোট বোন। বয়স সবে 17 চলছে। রূপসা আর রূপকথা 2 বোন। একদম গলায় গলায় থাকে, একদম বন্ধুর মতো। রূপকথা চলে যাওয়ার পরে নির্ভর রূপসার হাত ধরে হাঁটতে লাগলো। রূপসা তেতে গিয়ে ঝাঁঝালো কণ্ঠে বলল, হাত ছাড়ুন। সবসময় এমন চিপকে চিপকে করবেন না, অনেক মানুষ নিচে। নির্ভর ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলল, ইচ্ছে হলে তাকে চুমু খেতে যাব,
কার বাপের কি? আমি এমপি নির্ভর মজুমদার। বড় মন আমার, সেখানে বউকে আদর দিতে কৃপণতা করলে জনগণ আমাকে আর ভোট দেবে না। রূপসা অদৃশ্য হাতে কপাল চাপড়ালো। কি অদ্ভুত যুক্তি দিল তার অপ্রিয় জামাই। রান্নাঘরে টুংটাং শব্দ তুলে কাজ করছে নিমরা বেগম। মুখটা তার কিছুটা থমথমে। ছেলের এই অযৌক্তিক কাজটা সে মা হয়ে কেন যেন মেনে নিতে পারছেন না। অন্তত নির্ভর একবার মাকে বলতে পারতো, কিন্তু না, মাকে কেন বলবে? তারা বাপ ছেলেরা কখনো তার কথা শোনেননি। রূপসার বাবা মারা যাওয়ার আগে মেয়েটাকে ওদের কাছে আগলে রাখতে বলেছিল। রূপসার মা উপমা বেগম নির্জীব থাকেন সবসময়। কালকে থেকে তিনি প্রায় চুপ। বেজায় রেগে আছে নির্ভর ও রূপসার ওপর। নিমরা বেগম সব কিছু টেবিলে সাজিয়ে গুছিয়ে আবার রান্নাঘরে আসলেন। ততক্ষণে উপমা বেগম এসে নিজের কাজ করতে লাগলো। তার মুখটাও গম্ভীর। এসে থেকে একটাও কথা বলেননি নিমরা বেগমের সাথে। খাবার টেবিলে নির্ঝর রূপকথা সবাইকে দিয়ে ভর্তি। রূপকথা আড়ে আড়ে নির্ঝরের দিকে তাকাচ্ছে, আবার কিছুটা ভয়ও পাচ্ছে। কারণ কালকে সে পুরো নতুন একটা টি শার্ট চুরি করে নিয়েছে। এখন ভয়ে ভয়ে আছে, যদি চাচ্চু আর আম্মুর সামনে বলে দেয় তাহলে নিঘাত কেলানি আছে। কাচুমাচু মুখ করে টিপটিপ দৃষ্টিতে সে নির্ঝরের দিকে তাকালো। নির্ঝর ফোনের দিকে তাকিয়ে আছে। রূপকথা স্বস্তির নিঃশ্বাস ফেলল। যাক, বাঁচা গেল। নির্জন সাহেব গম্ভীর মুখে বললেন, লাট সাহেব কোথায়? তাকে এখনো দেখলাম না কেন? আর রূপসামা কোথায়? নির্ঝর জবাব দেওয়ার আগেই ফটাফটে রূপকথা বলল, আপু আর ভাইয়াকে আমি একটু আগে ডেকে এসেছি, এক্ষুনি এসে যাবি। নির্ঝর বিরক্তিতে চোখ রূপকথার দিকে তাকিয়ে মনে মনে ঝাড়ি দিল। বাবার সামনেও ও এই পকপক করা কথাকে কিছু বলতে পারে না। রূপকথা ভীতু নজরে নির্ঝরের দিকে দেখল। ওর এই লোকটাকে একটুও ভালো লাগে না। রূপকথা চুপ রইল। এর মধ্যে ওপর থেকে নেমে আসতে দেখা গেল নির্ভর আর রূপসাকে। সবাই ঘাড় ঘুরিয়ে তাকালো ওদের দিকে। রূপকথা আপুর দিকে তাকিয়ে রইল এক ধ্যানে। ইস, কি সুন্দর লাগছে ওর আপুকে। নির্ভর, ইয়া আল্লাহ, আমার বিয়ের ফুলটা তাড়াতাড়ি ফুটিয়ে দাও, পড়াশোনা নামক প্যাচাল থেকে রক্ষা করো আল্লাহ। নির্জন সাহেব মনে মনে কিছুটা প্রসন্ন হলেও মুখে গম্ভীর্য ধরে রাখল। রূপসা আর নির্ভর ততক্ষণে নিচে এসে গেছে। দুজনে টেবিলে বসে পড়ল। রূপসা আসতেই রূপকথা আপুকে টুপ করে একটা চুমু দিয়ে জড়িয়ে ধরল। নিমরা বেগম খাবার পরিবেশন করছেন থমথমে মুখে। নির্ভর তা দেখে বলল, তোমার মুখ। নিমরা বেগম কিছু বললেন না, চুপচাপ নিজের কাজ করতে লাগলেন। নির্ভর হতাশ শ্বাস ফেলে খাওয়াই মনোযোগী দিল। রূপসা নিজের মাকে দেখে বুক ভেঙে কান্না আসছে। ওর মা তিহানকে ওর সাথে বিয়ে দিতে চেয়েছিল। তিহান ওর বড় খালার ছেলে। ওর বড় খালা তিন্নি বেগম অনেক আগে থেকেই তিহানের জন্য রূপসাকে দাবি করেছিল। রূপসার মাও রাজি ছিল। মাঝখানে এসে অনাকাঙ্ক্ষিত কাজটা করে সবটাই গুলিয়ে দিল নির্ভর। রূপসার মনে তিহানের জন্য কোনো অনুভূতি ছিল যে এমন নয়, শুধু চোখের দেখা যাকে বলে। তিহান বেশ কয়েকবার এই বাড়িতে এসেছে, তখন অবশ্য নির্ভর বাড়িতে ছিল না। রূপসার মনে মনে নির্ভরকে নিয়ে অনেক প্রশ্ন আসছে। এসবের উত্তর কি নির্ভর দেবে? রূপসা আর রূপকথার খাওয়া শেষ করে যেতে নিলেই নির্ভর রূপসার হাত ধরে দরজার দিকে টেনে নিয়ে গেল। রূপকথা হাঁ করলো কিছু বলবে বলে, কিন্তু ওকে অসম্পূর্ণ রেখে নির্ঝর একটা ধমক দিয়ে বলল, এই সদরঘাটের চুন্নি, ওরা বিবাহিত কাপল, তুই ওদের সাথে কোথায় যাচ্ছিস? চুপচাপ কলেজে যা। রূপকথা মিনমিন করে বলল, আমি আজকে কলেজ যাব না। নির্ঝর পকেটে দুহাত গুজে সামনাসামনি দাঁড়িয়ে বলল, কেন যাবি না? ও বুঝেছি, কেন যাবি না কলেজ। তুই তো বিরাট মাপের চুন্নি হয়েছিস রে কথা। রূপকথা এবার কিছুটা রাগলো। সেই কখন থেকে ওকে চুন্নি চুন্নি বলছে। কি এমন করেছে ও? শুধু একটা টি শার্টই তো নিয়েছে, টাকা পয়সা তো চুরি করেনি। খচ্চর বেটা একটা টি শার্টের জন্য কেমন ছ্যাঁচড়ার মতো ব্যবহার করছে। রূপকথা ঝাড়ি দিয়ে বলল, দেখো নির্ঝর ভাই, আমাকে একদম চন্ডী বলবে না। একটা টি শার্টের জন্য কেউ এমন করতে পারে জানতাম না। এমন ভাব করছে না কত দামি, সে তো ফুটপাত থেকে 50 টাকায় কিনেছো। নির্ঝর চমকে তাকালো। কত বড় বেয়াদব তৈরি হয়েছে ভাবা যায়। একে সহবত শেখাতে হবে, রেগুলার ভাষা শিক্ষা একাডেমিতে নিয়ে গিয়ে ক্লাস করাতে হবে। নির্ঝর ধমকে বলল, চুরি করে আবার বড় গলা করে কথা বলছিস বেয়াদব? আমার শার্ট ফুটপাত থেকে কিনি আর শপিং মল থেকে কিনি, তাতে তোর কি?
তুই কেন চুন্নির মতো চুরি করবি? রূপকথা কিছু বলতে গেল তার আগেই উপমা এসে মেয়েকে ধমকে উঠল। কলেজে যেতে তাড়া দিল। দুজন দুজনার দিকে আগুন চোখে তাকিয়ে বিদায় নিল। রূপসা দরজার কাছে এসে নির্ভরের হাত ঝাড়া দিয়ে বলল, দেখুন নির্ভর ভাই, প্লিজ আপনি আপনার বেহায়াপনাগুলো এইভাবে সবার সামনে জাহির করবেন না। আমার অসহ্য লাগে। আপনার জন্যে আজকে মা আমার সাথে কথা বলছে না। সব হয়েছে শুধুমাত্র আপনার জন্যে। নির্ভর কিছু বলল না, ও অনুতপ্তও হলো না। ওর কাছে যেটা ঠিক মনে হয়েছে ও সেটাই করেছে। ওর মনে হচ্ছে দোষটা আসলে উপমা বেগমের। তিনি কেন তিহানের সাথে রূপকথাকে বিয়ে দিতে চাইবেন? নির্ভর এতদিন দেখে শুনে যাকে আগলে রাখলো তাকে কিভাবে অন্যের হাতে তুলে দেবে? নির্ভর যুক্তি দিয়ে বলল, আমার মাও তো তোমার আমার সাথে কথা বলছে না। আমি কি ফ্যাচফ্যাচে করে গেছি? 2 দিন পরে এমনি ঠিক হয়ে যাবে। রূপসা নির্ভরকে নিভু দৃষ্টিতে দেখল। কি আজব এই লোকটা। নির্ভর রূপসার হাত দুটো নিজের হাতে নিয়ে তাতে মৃদু চুমু দিয়ে শালটা গায়ে জড়িয়ে বেরিয়ে গেল। রূপসা ঝাপসা চোখে সে গমন পথে তাকিয়ে রইল। ওর কাছে হঠাৎ সবকিছু কেমন শূন্য শূন্য লাগছে। অন্তঃপুর পুড়ে ছারখার। কি হবে এই অজানা বিয়ের ভবিষ্যৎ? ও জানে নিমরা বেগম ওকে নিজের ছেলের বউ হিসেবে মেনে নিবেন না। কোনো একটা অযাচিত কারণে ছোটবেলা থেকেই রূপসাকে সহ্য করতে পারে না উনি। এই নিয়ে অনেক ঝামেলাও হয়েছে নিজেদের মধ্যে। পুরো ভার্সিটি প্রাঙ্গণে উল্লাস নেমেছে, বেড়েছে হাজারো জনতার ভিড়। দিনাজপুরে আজকে তাদের নির্বাচিত এমপির প্রথম সমাবেশ। উৎসুক লোকজনের কাছে আজকের দিনটা বেশ আনন্দময়। অবশেষে সমস্ত অপেক্ষা ধৈর্যর অবসান ঘটিয়ে একটা কালো মার্সিডিজ গাড়ির সাথে 5টা কালো গাড়ি এসে ভার্সিটির গেটের কাছে থামলো। সাংবাদিকগুলো আগে থেকেই প্রস্তুতি নিয়ে এসেছে। গাড়ি থেকে নামলো সাদা পাজামা পাঞ্জাবি পরিহিত এক সুদর্শন পুরুষ, চোখ দুটো যার বাদামি বর্ণের, মুখে সমসাময়িক গম্ভীর ভাবসাব আটকে রেখেছে। ঘন গোফের আড়ালে গোলাপি অধর দুটো নজর কাড়া, এক আলাদা সৌন্দর্য বহন করে। নির্ভর হাত উঠিয়ে সবাইকে থামালো। আরিম পাশেই হাঁটছে। নেতাকর্মীগুলো এগিয়ে এসে ওকে স্পেশাল আসন গ্রহণ করালো। ফুলের মালা দিয়ে ওকে বরণ করলো। প্রাণপ্রিয় নেতাকে পেয়ে সবাই ঠেলে ঠুলে করে সমাবেশে হাজির হয়েছে। নির্ভর গোফে 2 আঙ্গুল চেপে পরিস্থিতি বোঝার চেষ্টা করতে লাগলো। আরিম পাশ থেকে বলল, ভাই, আজকে অন্তত আপনার বিখ্যাত গালিগুলো দিবেন না। ভাবি মনে হয় টিভির সামনে বসে আছে। নির্ভর হালকা করে কেশে নিল। সে রাজনৈতিক ছেলেপেলেদের সাথে গালিগালাজ করে, এটা তার অভ্যাস। কিন্তু বইয়ের জন্য সে তার অভ্যাস বদলাতে পারবে না। বালের কাহিনী শোনেছ আমারে? আমি কি তোর ভাবিরে ভয় পাই নাকি? বেটি মানুষ 2টা টোকা মারলেই 2 দিন বিছানায় গড়াগড়ি খাবে। তাদের আবার ভয় পাওয়ার কি আছে? আরিম কপাল চাপড়ালো। একে কোনো কথা বলাই বেকার। নির্ভর বেশ ভাবসাব নিয়ে পায়ের ওপর পা তুলে বসলো। কিছুক্ষণ পরে ভ্রু কুঁচকে গেল। সামনের লোকজনের মধ্যে একদল ঠেলাঠেলি করা শুরু করেছে। একে অপরের হাত পা তুলে দিচ্ছে। ঠান্ডায় মেজাজ চট করে খারাপ হয়ে গেল। দাঁত কিরমির করে বলল, বালের সমাবেশ হচ্ছে আমার। সবার জনগণ সমাবেশে আসছে না। আমার পিন্টি চটকাইতে আসছে। এদের পিছনে লাথি মেরে বের করে দেওয়া দরকার। বিক্ষিপ্ত মেজাজে উঠে দাঁড়ালো নির্ভর। কিছুক্ষণ ভাষণ দিয়ে গোফে হাত দিয়ে কিছু ভাবলো। মুখে বাঁকা হাসি ঝুলিয়ে পাশে থাকা আরিমেকে কিছু বলল। জনগণের কাণ্ড ওর মস্তিষ্ক খেপিয়ে তুলেছে। যত সব এই সমাবেশ ওর ভালো লাগে না। শুধু ভদ্রতা বজায় রাখতে আসা। চারিদিকে পুলিশ পাহারা দিচ্ছে, এরকম কড়া গার্ড, আশেপাশে উপচে পড়া ভিড় ভাট্টা আরও বাড়ছে। কাটালো এভাবে কিছু সময়। আর তারপর ধুম করে একটা শব্দ আর চারিদিকে হই হুল্লোড়। কেউ বোমা মেরেছে। জনগণের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে গভীর। তারা প্রাণ নিয়ে দৌড়াদৌড়ি করছে। পুলিশ লেগেছে তাদের নিরাপত্তা দিতে। স্টেজে বসে মিটিমিটি হাসতে হাসতে সবটাই পর্যবেক্ষণ করছে নির্ভর। পকেট থেকে ফোনটা বের করে কাউকে এই দৃশ্যের ভিডিও পাঠালো। ওপাশ থেকে রাগের আভাস পাওয়া গেল। আরিম ভিড় ঠেলে এগিয়ে এসে বলল, ভাই, কাজটা কি ঠিক হলো? এতগুলো মানুষের ক্ষতি হচ্ছে, বোমাটা না মারলেই।
ওকে পুরো কথা বলতে না দিয়েই খেকিয়ে উঠল নির্ভর। এমনিতেই ওর আজকে ব্যাড লাক যাচ্ছে। জীবনের প্রথম সমাবেশ, জঘন্য অনুভূতি, বালের জনগণ সব। বাড়িতে বইয়ের কুরকুরি আর বাইরে জনগণের উফ। নির্ভরের সামনের দিকে তাকিয়ে বলল, রাজনীতিতে একটি প্রবাদ আছে, নিজের স্বার্থ হাসিল করতে যাকে সামনে পাবে তাকেই ব্যবহার করো। আমিও তাই করলাম। এ নিরীহ জনগণ আমার স্বার্থ সিদ্ধির মূল মন্ত্র। আজকে ওদের আমি নিজের কার্য হাসিল করতে ব্যবহার করলাম। ওসব তুই বুঝবি না। কথাটা বলে দুহাত পেছনে মুড়ে দাঁড়ালো নির্ভর। ওর কাছে ক্ষমতা একটা নেশা, যার মোহে অন্ধ হয়ে ও যা কিছু করতে পারে। এর জন্য প্রচুর শত্রু জন্মেছে। তবে নির্ভর অত কাঁচা খেলোয়াড় না। আজকের পরে হয়তো এটা আরও বুঝতে পারবে। পুরো খেলা ঘুরিয়ে দিতে মোক্ষম চালটা দিল ও। মজুমদার বাড়িতে ছোট একটা হইচই লেগেছে। নির্জন সাহেব দীর্ঘদিন ধরে রাজনীতি করেছেন, তাই তিনিও এসব একটু হলেও বুঝতে পেরেছেন। ছেলে তার তীক্ষ্ণ বুদ্ধি নিয়ে চলে। টিভিতে নিউজ দেখে কিছুটা চমকে উঠেছেন তিনি। বাড়ির প্রত্যেকটা লোক আজকে সমাবেশের লাইভ দেখছে। রূপসার ভিতরে অজানা অস্থিরতা জেগে উঠেছে। কি আশ্চর্য, ওর কি লোকটার উপর অনুভূতি জন্মাতে শুরু করলো নাকি? কিন্তু ওই ধুরন্ধর লোকটার মধ্যে কিছু তো আছে, না হলে এতদিন অনুভূতি জন্ম না নিলেও হঠাৎ একদিনের মধ্যে কিভাবে? লোকে সত্যিই বলে, পুরুষ মানুষ যেমন মোহে মোহান্ধ করতে পারে, তেমনি ভালোবেসে নিঃস্ব করে দিতে পারে। রূপসা চুপচাপ উঠে উপরে চলে গেল। নির্জন রাত, মিহি চাঁদের নরম আলোয় চারিপাশে এক রহস্য তৈরি করেছে। যেই রহস্যের উদ্ঘাটন করা একমাত্র মনে হয় নির্ভরের দ্বারাই সম্ভব। নদীর পাশে হাঁটু মুড়ে বসে আছে নির্ভর। ওর পাশে ওর দিকে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে আছে আরিম। ভয়ে ভয়ে মাঝে মাঝে শুষ্ক ঢোক গিলে গলাটা ভিজিয়ে নিচ্ছে। নির্ভরের হাতে রক্ত মাখামাখি, লাল লাল রক্ত ওর পরিহিত সাদা পাঞ্জাবি রাঙিয়ে দিয়েছে। সামনেই পড়ে আছে ঘাটের ট্রলারের মালিক আনিস সর্দার। ধর থেকে মাথাটা আলাদা করে ঘাসের উপর বিছিয়ে রেখেছে। নির্ভর সে রঞ্জিত লালের পাশে বসে আছে নির্বিকার ভঙ্গিতে, যেন এটা ওর নিত্যদিনের কাজ। নির্ভর পাশে থাকা লাল তরল পদার্থ থেকে কিছুটা খেলো। নেশা চড়েনি, শুধু মাথাটা ঝিমঝিম করছে। এসব তুচ্ছ জিনিসে ওর নেশা হয় না। ওর নেশা হয় শুধু একজনের উপস্থিতিতে, আর সেটা হলো রূপসা। নির্ভর সুর টেনে আরিমকে বলল, হে আধবুড়ো মালটার রক্ত রেখে দিস, ভবিষ্যতে কাজে লাগবে। আরিম আনিসের লাশের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, ভাই, আনিসের অপরাধ কি ছিল? না মানে ওকে এরকম নির্মমভাবে মারলেন যে? নির্ভর শব্দ করে হেসে দুটো চোখ নেড়ে মাতালের মতো দুলে বলল, শালা আমাকে এবারে চালানোর টাকা দেয় নাই, তারপরে আবার আমার নামে থানায় মামলা করবার হুমকি দেয়। শালা মাদারফাকার। ভাই, লাশটা কি করব? আগে লাশটাকে 30 টুকরো করবে, তারপর সেই সবগুলো টুকরা এই নদীর পাড়ে পুঁতে দিবে। কাছে এসে আমার ভিডিও দিবে। শালা আমার সাথে 2 নম্বরে। আরিম মাথা নেড়ে হ্যাঁ বলল। তারপর লাশ সামনে দিয়ে দুজনে একসাথে বসে মদ গিলল। সময়টি ছিল মাঝরাত। আর এই মাঝরাতে দুজনের মধ্যে কাজের কথা আদান প্রদান হচ্ছে। মজুমদার বাড়ি নিস্তব্ধ। পুরো বাড়িতে অন্ধকার নেমেছে, শুধু হালকা আলো ঝলমল করছে। রূপসা তখন গভীর ঘুমে তলিয়ে আছে। জাগতিক কোনো কিছুর হুঁশ ওর নেই। সকালে অনেক কল করার পরেও যখন নির্ভর ফোন তোলেনি, তখন থেকে রেগে বোম হয়ে আছে রূপসা। ইচ্ছে করছিল নির্ভরকে মেরে গুম করে দিতে। একবার ফোনটা তুললে কি হতো? বাড়ির সবাই যে চিন্তা করে সেটা কি খেয়াল নেই? রূপসা রাগে দুঃখে রাতে ঠিকমতো খায়নি, এসেই শুয়ে পড়েছে। ও বুঝতে পারে না এত রাতে অবধি কিসের কাজ। বালের এমপি, হ্যাঁ। নির্ভর ধুপধাপ পায়ের শব্দ তুলে ঘরে ঢুকলো। গায়ে থাকা শালটা ছুঁড়ে মারলো মেঝেতে। মেজাজ চটে আছে তার। গদ্দারি করা ওর পছন্দ না, আর লোকজন নিজের কবর খুঁড়তে ওর সাথে গাদ্দারি করে। নির্ভর টিমটিমে আলোয় রূপসার উপস্থিতি বুঝলো না। সে ঢুলে ঢুলে হেঁটে বেডের কাছে গিয়ে ধূপ করে উপর হয়ে শুয়ে পড়ল। রূপসার গভীর ঘুম ভেঙে গেল। ভয়ে অন্তরাত্মা কেঁপে উঠল। ছাদটাত ভেঙে পড়ল নাকি? রূপসা হাত ছুঁড়ে চেঁচিয়ে বলল, ওমা বাঁচাও, আমার উপর ছাদ ভেঙে পড়েছে। নির্ভর তড়িঘড়ি ওর মুখটা হাত দিয়ে শক্ত করে চেপে ধরে বলল, মাকড়সার মতো লাফালাফি করিস না বাল, আমি পড়েছি তোর উপর, ছাদ না। রূপসা আস্তে আস্তে একটা চোখ খুলে দেখলো নির্ভর ওর ওপর শরীরের ভর দিয়ে শুয়ে আছে। স্বস্তির নিঃশ্বাস ফেললো, ঝাঁঝ মিশিয়ে বলল, ছাদ না, আপনি একটা ষাঁড়, আস্ত একটা দামড়া ষাঁড়। নির্ভর
চেতে গেল। রাত দুপুরে ঝগড়া ঝামেলা মহিলা মানুষই করতে পারে, কারণ তাদের ব্রেন থাকে বগলে। নির্ভর বলল, ভদ্রভাবে কথা বল। আমি তো সম্মানিত স্বামী, তার উপর আবার এই এলাকার এমপি। আমার সাথে প্রতি কথায় সম্মান লাগাবে। আপনার আবার সম্মান আছে নাকি? আর কোন ভালের এমপি আপনি? হ্যাঁ, সারাদিন চাঁদাবাজি করা ছাড়া তো আর কোনো কাজই নেই। এমপি হয়ে চাঁদাবাজি করবো না তো কি স্কুলের মাইয়াকে পেছনে পেছনে ঘুরবো শালি? রূপসার মেজাজ আরও খারাপ হলো। ঠেলতে লাগলো নির্ভরকে, কিন্তু অমন শক্তপোক্ত একটা মানুষকে সরানোর ক্ষমতা ওর মতো চুনোপুটির মেয়ের কাজ না। নির্ভর আরও গেড়ে বসে রূপসার গলায় মুখ ডুবিয়ে শ্বাস টেনে বলল, একটা স্লোগান শোনা, পছন্দ হলে তোকে একটা চুমু দেবো। রূপসা শয়তানি হেসে একটু কাত হয়ে নির্ভরের কানের কাছে মুখ নিয়ে ঝাঁকানাকা একটা স্লোগান গাইল। আমার ভাই, তোমার ভাই, জাতির ভাই, নির্ভর ভাই। নির্ভর ভাইয়ের চরিত্র শাকিব খানের মতো পবিত্র। নির্ভর ভাইকে বানালে নেতা, রাস্তায় রাস্তায় খাবেন গুতা। নির্ভর এক লাফে বিছানা থেকে উঠল। এমন স্লোগান সে বাপের জন্মেও শোনেনি। আর কি বলল? শাকিব খান, ওই হারামজাদার সাথে ওর ঘরের বউ ওর তুলনা করলো। ছ্যাঃ! রূপসা মুখ ভেঙিয়ে উঠে বলল, বিদ্রুপ করে বলল, এবার আমার পুরস্কার দিন, এত সুন্দর একটা স্লোগান দিলাম। একটা লাথি দিয়ে ঘর থেকে বের করে দেবো শালি। তোকে স্লোগান বলতে বলছে, আমার গোষ্ঠী উদ্ধার করতে বলিনি। দূরা। রূপসাও বলল, নির্ভর দাঁত খিচে বলল, আপনার তো আমাকে মাথায় তুলে রাখা উচিত স্লোগানটার জন্যে। এই জন্যেই বলে নেতাদের চরিত্র কখনো ভালো হয় না। নির্ভর কিছু বলল না। ওর এখন গোসল দরকার, গা থেকে রক্তের গন্ধ আসছে। পাঞ্জাবিটা খুলে রূপসার মুখে ছুঁড়ে বলল, যা আমার লুঙ্গি বের করে দে। স্বামীর সেবা যত্ন কর, সোয়াব পাবি, জান্নাতি হবি। পাঞ্জাবিটা সোজা রূপসার নাকের ওপর এসে পড়ল। ওটা থেকে আসা গন্ধে রূপসার বমি আসতে নিল। মুখ থেকে সরিয়ে ওয়াক ওয়াক করতে লাগলো। ওকে বমি করতে দেখে ভাবুক হয়ে নির্ভর বলল, কি রে শালি, তুই কি প্রেগনেন্ট নাকি? কেমনে কি? আমি তো শুধু একবার বাসর করলাম, এর মধ্যে তুই প্রেগনেন্ট হয়ে গেলি? বেড়ে মানুষের শুধু মুখ না, পেটও আগে চলে। রূপসা রেগে মেগে ঝাড়ি দিয়ে বলল, আমার কোনো শখ নেই এই বয়সে প্রেগনেন্ট হওয়ার। আপনার পাঞ্জাবির দুর্গন্ধে আমার বমি আসে। ইয়াক, থু। নির্ভর ভ্রু কুচকে পাঞ্জাবি নিয়ে ওয়াশরুমে চলে গেল। ইচ্ছে করছে এটারও মাথাটাও কেটে দিতে। রূপসা ওয়ার্ড্রপ খুলে একটা সাদা লুঙ্গি বের করলো। ও খেয়ালও করলো না যে সাথে ওর একটা প্লাজোও বেরিয়ে এসেছে। নির্ভর চেঁচামেচি করতেই লুঙ্গির বদলে প্লাজোটা দিয়ে দিল। কিছুক্ষণ পরে ওয়াশরুম থেকে চিৎকার করে প্লাজো পরেই বেরিয়ে আসলো নির্ভর। রূপসা সেদিকে তাকিয়ে উচ্চস্বরে হেসে উঠল। ওর হাসি দেখে নির্ভর তেড়ে এসে ওর কান টেনে দিল। রূপসা ব্যথাতুর হেসে বলল, আপনাকে প্লাজোতে অনেক সুন্দরই লাগছে। বলতেই হয় পুরুষ মানুষ প্লাজোতে সেরা। বললেই হাসতে লাগলো। নির্ভর কটমট করে চেয়ে লুঙ্গি পরে নিল ওর সামনে। রূপসা মুখ ঘুরিয়ে নিল। লোকটার মধ্যে লাজ লজ্জা নেই, অদ্ভুত লোক। নির্ভর লুঙ্গি পরে রূপসার সামনে দাঁড়িয়ে বলল, দেখ, আমার সামনে এইভাবে হাসবি না। মেজাজ খারাপ হলে সত্যি সত্যি লাথি মেরে বের করে দেবো। এখন ঘুমাইতে চল, আমার ঘুম পাচ্ছে। রূপসা কিছু বলার আগেই নির্ভর গিয়ে শুয়ে পড়ল। রূপসা লাইট নিভিয়ে ওর পাশে শুতেই নির্ভর ওকে জাপটে ধরে কয়েকটা চুমু খেলো। রূপসার দম আটকে আসলো এখনও কাজে। সকালবেলা মজুমদার বাড়িতে আরেক কাণ্ড ঘটল। তাও যে সে কাণ্ড নয়, একেবারে লঙ্কা কাণ্ড যাকে বলে। নির্ভর ঘুম থেকে উঠে দেখলো ওর পরনের লুঙ্গি মেঝেতে গড়াগড়ি খাচ্ছে। ভাগ্যে সেকেন্ড হ্যান্ড আন্ডারপ্যান্ট কিনেছিল, এখন সেটা কাজে লাগছে। না হলে আজকে শুধু ওর লুঙ্গি না, ওর মান সম্মানটাও মেঝেতে গড়াগড়ি খেত। রূপসা ঘরে নেই, সে উঠে নিচে চলে গেছে। এটা দেখে আরও গরম হয়ে গেল নির্ভরের। গলা উঁচিয়ে বউকে ডাকতে লাগলো। কয়েকবার ডাকার পরে হাতের ঝাঁটা নিয়ে হাজির হলো রূপসা, কারণ সে ঝাঁটার কাজ করছিল। ঘরে ঢুকতেই তিরিক্ষি মেজাজে বলল, কি হয়েছে সকাল সকাল চেঁচামেচি করে বাড়ি মাথায় কেন তুলেছেন? নির্ভর অবাক চোখে রূপসার দিকে তাকালো। ওর ভাষ্যমতে মেয়েদের এত বাড়াবাড়ি ভালো না। এই যে রূপসা ওকে ঝাড়ি মেরে কাজ বলে, এর মাঝে ওর ইচ্ছে হয় থাপ্পড় দিয়ে সোজা করতে। শুধু ভদ্রতার খাতিরে কিছু বলে না। নির্ভর ব্ল্যাঙ্কেট দিয়ে নিজেকে ঢেকে বলল, নিচে আমার মানচমান পড়ে আছে, তুলে হাতে দে। রূপসা বুঝলো নাকি বলল, ঘেটে গেল। ঝাড়ুটা রেখে বলল, আপনার মান সম্মান তো জন্মের আগে ডিলিট করে দেওয়া হয়েছে, তাহলে নিচে কিভাবে থাকবে? আরে শালি, আমার লুঙ্গি নিচে আছে, ওটা দে। তুই আমার সাথে একদম তেজ দেখিয়ে কথা বলবি না, মেরে পুঁতে দেব।
রূপসা তাকিয়ে দেখলো নির্ভরের সাদা লুঙ্গিটা মাটিতে লুটোপুটি খাচ্ছে। আকস্মিক হো হো করে বাড়ি কাঁপিয়ে হেসে উঠল রূপসা। হাসতে হাসতে মাটিতে লুটিয়ে পড়ার মতো অবস্থা, চোখে পানি এসে গেছে। এহেন দৃশ্য সকলে দেখবে সেটা মোটেই কল্পনা করেনি রূপসা। নির্ভর দাঁত চিবিয়ে তাকালো বইয়ের দিকে। অভদ্র মেয়ে লোক একটা, জামাইয়ের মান সম্মান গড়াগড়ি খাচ্ছে আর এই শালি হাসছে। নির্ভর উঠতে পারছে না। রূপসা অতি কষ্টে হাসি থামিয়ে লুঙ্গিটা নিচ থেকে তুলে ছুঁড়ে মারল। নির্ভর সেটা পরে এক লাফে বিছানা থেকে নেমে আসলো। রূপসা ভেঙচি কেটে আয়নার সামনে গেল। এখন একটু সাজবে সে। নির্ভর একগুঁয়ে দৃষ্টিতে রূপসার গতবিধি দেখতে লাগলো। লুঙ্গিটা ভালো করে গিট্টু দিয়ে নিল যাতে আবার খুলে না যায়। একটা সাদা শার্ট নিয়ে সেটা পরতে পরতে রূপসাকে বলল, বাড়িতে একটু পরে লোকজন আসবে, নিচে যাবি না। আই রিপিট, নিচে নামবি না। রূপসা আয়না থেকে চোখ সরিয়ে নির্ভরের হালকা গম্ভীর চেহারার দিকে তাকিয়ে বলল, লোকজন আসবে আসুক, তার সাথে আমার কি সম্পর্ক? এখন নিচে যাচ্ছি আমি। মেজাজটা কার না খারাপ হয়, তেড়ে এসে রূপসার চুলের মুঠি ধরে হিসিয়ে বলল, তোর যেটা কইছি ওটাই করবি। এত কথা আমি শুনতে চাই নাই। তোদের মেয়েদের একটাই সমস্যা, বুঝিস না কোনো বাল, তুলতে চাস পরের পাশার ছাল। রূপসার ভীষণ রাগ লাগলো। এই লোকটার মতিগতির কিছুই বোঝা যায় না। আস্ত একটা গোলক ধাঁধা। একে বুঝতে গেলে আরও সময় লাগবে। নির্ভর রাগে লুঙ্গির গোছা চেপে ধরে গটগট পায়ে ঘর থেকে বেরিয়ে গেল। রূপসা ভেজা চোখে দাঁড়িয়ে থাকলো। একটা প্রশ্ন আসে মনে, নির্ভরের ওকে বিয়ে করার আসল উদ্দেশ্যটা কি? এর পেছনে কি কোনো নীরব প্রতিশোধ আছে? কারণ লোকটার চোখে ভালোবাসা দেখা যায় না। মজুমদার বাড়ির বিশাল গেট দিয়ে সারিবদ্ধভাবে প্রবেশ করলো 5টা চকচকে কালো রঙের গাড়ি। বিশাল বড় এই মজুমদার বাড়ির সামনের গেটের পাশে খোদাই করে লেখা আছে মজুমদার মঞ্জিল। একটু পুরনো ধরনের 3তলা এই বাড়িটি নির্মাণ করেছিল নির্ভরের মরহুম দাদাজান নির্মল মজুমদার। তিনিও এই দিনাজপুর শহরে বহু বছরের রাজনীতি করে গেছেন। মজুমদার বংশের এক অটল ধারা হলো রাজনীতি। এই বংশের প্রত্যেকটা পুরুষ রাজনৈতিক কর্মকাণ্ডের সাথে যুক্ত থাকবে। নির্মল মজুমদার মারা যাওয়ার পর নির্জন বসে সেই গদিতে। কিন্তু নির্মল সাহেবের ছোট ছেলে নির্ণয় সাহেব, মানে রূপসার রূপকথার বাবা, তিনি কোনোদিন এইসব রাজনৈতিক কাজবাজ পছন্দ করতেন না, যার জন্যই প্রতিনিয়ত বাবার সাথে ঝামেলা লেগেই থাকতো। নির্মল সাহেব চাইতেন তার 2 ছেলেই এই দিনাজপুর শহরে রাজ করুক, কিন্তু কোনোভাবেই নির্ণয় রাজি হয়নি। কিছুদিনের মাথায় তিনি উপমা বেগমকে বিয়ে করেন। এতে অবশ্য কারোর মত ছিল না। নির্মল সাহেব বিয়েটা মানেননি কয়েক বছর, কারণ উপমা বেগম ছিলেন একজন বিধবা মেয়ে। আর এমন রাজ পরিবারের ছোট ছেলে হয়ে একজন বিধবা মেয়েকে বিয়ে করেছে শুনে তিনি ছোট একটা স্ট্রোক করে বসলেন। উপমা যথাসাধ্য চেষ্টা করতেন শ্বশুরের মনের মতো হওয়ার, কিন্তু কোনো না কোনো ছুতো ধরে উপমা বেগমকে অপমান আর তুচ্ছ করত নির্মল সাহেব। নির্ণয় সাহেব একটা ভার্সিটিতে জব করতেন, যার ফলে সারাদিন বাড়িতে থাকতেন না। নির্জন সাহেব তখন এক ছেলের বাবা। রূপসা যখন উপমা বেগমের গর্ভে আসলেন তখন নির্ভর 10 বছর বয়সের এক বালক। হঠাৎ করেই নির্মল সাহেব অস্বাভাবিক আচরণ করতে শুরু করেন। বৌমাকে যেন মেনে নিয়েছেন এমনটা, তবে এটা ছিল শুধু বংশের রক্তের জন্য। উপমা বেগম এসব দেখে বদ্ধ ঘরে শাড়ির আঁচল চেপে কান্না করতেন। বাসার ড্রয়িং রুমে কাজের লোকেদের ছোটাছুটি লেগেছে। আজকে শহর থেকে কিছু পরিচিত রাজনৈতিক নেতারা আসছে মজুমদার বাড়িতে। মূলত নির্ভর তাদের কাছে কিছু ব্যক্তিগত কারণে ডেকেছে। 6 জন লোক এসেছে। তাদের মধ্যে পৌর লোক যিনি এই এলাকার চেয়ারম্যান, নাম আজমের মোল্লা। তিনি এসেই আগে পুরো বাড়িতে নজর দিল। সবাই একে একে ড্রয়িং রুমে এসে বসলো। নির্ঝর সবাইকে ওয়েলকাম করছে। বাড়ির মেয়েরা কেউ নিচে নেই। সবাইকে কড়া স্বরে নির্জন সাহেব বারণ করে দিয়েছেন। নির্ভর সিঁড়ি নামতে নামতে চারিদিকে তার বাদামি বর্ণের চোখ দিয়ে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করলো। লুঙ্গির একটা কোনা তুলে 2 আঙ্গুলের ফাঁকে নিয়ে নামছে, ভাবভঙ্গি গম্ভীর, বোঝা দায়। রণক্ষেত্রে যুদ্ধের বিজয়ী সৈনিকের মতো দাপটে হেঁটে এসে আজমির সাহেবের দিকে সামনের সোফায় পায়ের ওপর পা তুলে বসলো। ও বসতেই আগে ওপরের দিকে তাকালো।
সঙ্গে সঙ্গে রূপসা সরে গেল দোতলার বারান্দা থেকে। নির্ভর সামনে তাকিয়ে দেখলো আজমের সাহেব সেদিকে তাকিয়ে কেমন জিভ নাড়াচ্ছেন। খুব ঠান্ডা মাথায় ব্যাপারটা লুকোলো নির্ভর। ঠোঁটে হাসি ঝুলিয়ে আজমের সাহেবের দিকে তাকালো। কি হয়েছে বাপ, হঠাৎ আমরা তোর বাড়িতে আসতে কইলি? কণ্ঠে কৌতূহল আজমের সাহেবের। নির্ভর দাড়িতে হাত বুলিয়ে নিজেকে শান্ত করলো। ওর পাশেই নির্ঝর দাঁড়িয়ে আছে, তারও মুখটা অতিরিক্ত গম্ভীর। আজমের সাহেবের ঢাকায় অনেক পণ্যের ব্যবসা আছে, তলে তলে 2 নাম্বারি করা তার পেশা। বয়স 40-এর বেশি হলেও শরীরের ঝাঁঝ কমেনি। ঘরে তার 2টা বউ। নির্ভর চোখে হেসে বলল, আমার পেছনে 2টা চোখ আছে মীর ভাই, যে আমাকে পেছন থেকে বাঁশ দিতে আইব, তার পাছে আমি উল্টো বাঁশ ঢুকাইয়া দেব। এখন মধ্যে কথা হইল, আনিস নামের লোকটার ভবলীলা আমি শেষ করে দিয়েছে। অয় আমার সাথে গাদ্দারি করছে। আপনার সাথে আমার বহুদিনের আলাপ, আপনি থাকতে আমাকে কেউ বাঁশ মারার সাহস কীভাবে পায়? আজমের সাহেব মুখে ক্রূর হাসি, তবে ভেতরে চলছে অন্য খেলা। দাবার গুটি তিনি ইতিমধ্যেই সাজিয়ে ফেলেছেন, তাই বেশি না ভেবে বললেন, তাই বইলা তুই ডিরেক্ট ওরে মাইরা ফেলাইবি বাপ? তুই এখন নতুন নতুন ক্ষমতা আসছিস, এখন যদি এই ঝামেলা ঘাড়ে উড়াস তাইলে তো উপর থেকে চাপ আইব। ওপরের মায়েরে আমি আমার সাথে যে গাদ্দারি করব, তারে আমি দুনিয়ার মাঝে আর শ্বাস নেওয়ার সুযোগ দিব না। আজমের সাহেব প্রসন্ন হলেন। এই ছেলের তেজ আছে, আর এই তেজ তাকে উদ্দেশ্য পূরণ করতে সাহায্য করবে। তিনি এবার কিছুটা ফিসফিস করে বললেন, ওইসব আলাপ ছাড়, শুনলাম তুই নাকি বিয়া করছিস। নির্ভর লুঙ্গির খোঁট ছেড়ে সোফায় গা এলিয়ে বসলো। একদম খাপে খাপে আজমের সাহেবের কথা বলছেন, যার বিপরীত অর্থ বুঝতে সময় লাগলো না নির্ভরের। নির্ভর পাশে দাঁড়ানো নির্ঝরকে ইশারায় চলে যেতে বলল। নির্ঝর মাথা নড়িয়ে ওপরে চলে গেল। ওর যাওয়ার শেষ পর্যন্ত দেখে নির্ভর বলল, আর কতগুলো একা থাকবো? বয়স তো কম হলো না আমার, এখন বিয়ে না করলে বাচ্চা কাছে ফোটানো তো আর সময় পাবো না। আজমের সাহেব তাল মিলিয়ে বললেন, একদম খাঁটি কথা কইছিস, তবে আমার যে একটা আবদার ছিল তোর কাছে। আরে রাজনীতি শিরাই শিরাই আমার, আর আপনি হলেন আমার নীতিবান ভাই। আপনার একটা কেন, হাজারটা আবদার আমি শুনবো। এখন পেঁচাল বাদ দিয়ে কন কি আবদার? আজমের সাহেব গা ঝেড়ে কেশে বললেন, তোর বউটা কিন্তু একেবারে খাসা হইছে। কথা হলো আমরা তো ভাই ভাই, তোর খাস পূরণ হইলে একটু আমার দিকটাও দেখিস। নির্ভর ঠোঁটের কার্নিশ বাঁকিয়ে হাসলো ওর চোখ দুটো পদ্মের পাতার মতো ভেসে ওঠে। সে উঠে দাঁড়িয়ে আজমির সাহেবের দিকে কিছুটা ঝুঁকলো, কানের গোড়ায় মুখটা এগিয়ে নিয়ে কায়দা করে হুমকিস্বরে বলল, মনে হইতেছে আমার হাতে আরো একটা খুন হতে যাচ্ছে। এই ব্যাপারে আমি কিন্তু একদম পিওর নির্দোষ। আসলে হাতে চুলকান উঠলে মনটা খালি উকি মাইরা কয়, যা নির্ভর যা, এমপি হওয়ার সুবাদে একটু হাতটা চালায় নে। রসিক আজমের হাসলো। এই খ্যাপাটে ষাঁড়কে খেপিয়ে তুলতে জব্বর জিনিস হাতছাড়া হয়ে যাবে, কিন্তু কি আর করার, এমন টসটসে মাইয়া দেখলে মাথা ঠিক থাকে না। তিনি কিছু বললেন না। নির্ভর পূর্বের জায়গায় বসে ফোনে কাউকে কিছু একটা মেসেজ লিখে দিল। কিছুক্ষণ পরে ডান লেখা উঠতেই রহস্যময় হাসলো। কিছু একটা হতে যাচ্ছে। আজমের সাহেবের সাথে যারা এসেছিলেন তারা ওদের পার্টির লোকজন। সবাই কিছুক্ষণ দরকারি কথা বলে চলে গেল। এতক্ষণ কেউ নিচে নামেনি। রূপসা ঘরে বসেছিল, খুসখুস করছে মনটা, উসখুস করছে মনটা। আকস্মিক নির্ভর তড়িঘড়ি করে ঘরে ঢুকে হামলে পড়ল রূপসার উপর। বেচারি সরে যাওয়ার ফুরসতটুকুও পেল না। তার আগেই জমের মতো হাজির হয়ে রূপসার গলা চেপে ধরল নির্ভর। দাঁতে দাঁত চেপে রূপসার উদ্দেশ্যে বলল, তোর কইছিলাম না যে ঘর থেকে এক পাও বেরোবি না? তাহলে আমার কথাটা অমান্য করে ঘর থেকে বেরিয়ে বানাতে গেলি কেন? রূপসার দম আটকে আসছে। এমন দানবীয় হাতের কাছে ও কেবল একটা ছোট্ট পুঁটি মাছ, আর এমনভাবে গলা চেপে ধরেছে যেন প্রাণ পাখি এক্ষুনি এই ধরত্রী থেকে উড়ে যাবে। দম বন্ধ হওয়ার জন্য কথা বলতে পারছে না রূপসা, তবুও করে কিছু বলতে নিল। সাথে হাতে নিয়ে নখের সাহায্যে খামচে ধরল নির্ভরের হাত। নির্ভর ভুতলে অনড় হয়ে দাঁড়িয়ে রইল। রূপসার ছটফটানি দেখে গলা ছেড়ে বলল, আমি জীবনে যতটুকু খারাপ হয়েছে সেটা শুধুমাত্র তোর জন্য। আজকে তোর জন্য আমার হাত রক্তে রক্তাক্ত হইব, তুই তো এটাই চাস। রূপসা ঝাপসা চোখে চেয়ে অনবিন্ত বিলম্বে বলল, আপনি এসব কি বলছেন?
মদারচোদ মাঝেরই একটাই সমস্যা, কোনো কথা একবার বললে বুঝতে পারো না। আমি সত্যি বুঝতে পারিনি। নির্ভর আগুন চোখে তাকালো, অপেক্ষা করতে লাগলো কিছু হওয়ার। বারবার সে তার চোখ মোবাইলে নিবদ্ধ করছে, সাথে একটু চিন্তিত লাগছে। নির্ভর ঘর জুড়ে পায়চারি করতে লাগলো। রূপসা এই সুযোগে ঘর থেকে বেরোতে চাইলো, কিন্তু তার আগেই নির্ভর গিয়ে দরজা আটকে দিল। সময়টা প্রায় দুপুর, গোসলের সময়। রূপসা তারা নজরে একবার তাকালো, বলল, আমাকে আটকে কেন রেখেছেন? সরুন, আমি আম্মুর ঘরে যাব। নির্ভর ওকে যেতে দিল না, হাত ধরে টেনে বিছানার এক প্রকার ছুঁড়ে ফেললো। লুঙ্গির খোঁটা ছেড়ে দিয়ে ওর দিকে পুরোদমে ঝুঁকে গেল। ঝুঁকে যাওয়ার জন্য কপালে কিছু চুল এসে পড়েছে নির্ভরের। বাদামি বর্ণের চোখ দুটো ভীষণ আকর্ষণীয়, যেন কোনো গভীর সমুদ্র, যার মাঝে একবার হারিয়ে গেলে কুল কিনারা পাওয়া যাবে না। নির্ভর ওর হাত দিয়ে রূপসার হাত চেপে ধরে বলল, আমার লিপস্টিক দিয়েছিস তুই? আমার ইচ্ছে হয়েছে তাই দিয়েছি, তাতে আপনার কি সমস্যা? নির্ভর রূপসার ঠোঁটের কিনারায় ঠোঁট ছুঁয়ে ওভাবে দু ঠোঁট রেখে বলল, আজকাল বাইরে গেলে মন টেকে না, শুধু মনে হয় আমার রূপ আমার থেকে অনেক দূরে সরে যাচ্ছে। আপনার কাছে কবে ছিলাম আমি? নির্ভর ওর কথার জবাব দিল না। গলায় যেখানে ও চেপে ধরেছিল সেখানে গভীর দৃষ্টিতে তাকিয়ে বলল, ব্যথা পেয়েছিস রূপ? রূপসা ডুকরে কেঁদে দিল এবার। ইতিমধ্যেই চোখের কার্নিশ ভিজে গেছে নোনা জলে। নিজে ব্যথা দিয়ে আবার জিজ্ঞেস করছে, ব্যথা পেয়েছিস? অভিমানে মুখ ঘুরিয়ে নিল রূপসা। নির্ভর রূপসার গলা থেকে ওড়না সরিয়ে উন্মুক্ত করে দিয়ে ফর্সা গলা। প্রথমেই নজরে আসলো কালচে দাগ। মুখ দাবিয়ে সেথায় অধর ছুঁইয়ে দিল। সর্বাঙ্গে কম্পন ধরে গেল রূপসার। কি গভীর স্পর্শ! লোকটার স্পর্শে ওর নারীসত্রা বিদ্রোহী হয়ে যুদ্ধ ঘোষণা করে। নির্ভর গলায় অসংখ্য চুমু খেলো, জিজ্ঞেস করলো অশান্ত কণ্ঠে, মনে রাখিস, তোকে আমিই মারব, আবার আমি গভীরভাবে আদর করব, আর কেউ যেন তোর একটা পশম স্পর্শ করতে না পারে। ভুলেও যদি কেউ তোর দিকে খারাপ উদ্দেশ্যে হাত বাড়ায়, তো আমি নির্ভর মজুমদার তার মৃত্যু নিজ হাতে লিখব। বুকটা কেঁপে উঠল অজানা আতঙ্কে। এমনভাবে কেন কথা বলছে আজকে লোকটা? রূপসার ইচ্ছে হলো এই পুরুষালী বক্ষে মাথা টেকিয়ে একটা দীর্ঘশ্বাস ছাড়তে। নির্ভর একটা হাত রূপসার কামিজের ভেতরে ঢুকিয়ে ওর কোমরে রাখলো। জোরে সোরে সেখানে চেপে ধরে নিজের অতীব নিকট করে আসলো নারী দেহটি। গলায় ঠোঁট গুঁজে আবার অশান্ত লাগামহীন ঘোড়ার মতো ছুটে চুমু খেতে লাগলো। ধীরে ধীরে মুখটা তুলে নিজের দাড়ির যুক্তসম অমসৃণ গলাটা ঘষে দিল রূপসার মসৃণ গালে। কুকে উঠল রূপসা। তা দেখে নির্ভর যেন নিয়ন্ত্রণ হারিয়ে ফেলল। স্থান কাল পাত্র ভুলে বসলো। অধরে অধর মেশানোর আগে কর্কশ শব্দে ঘর কাঁপিয়ে ফোনটা বেজে উঠল। ছেড়ে দিল রূপসাকে। উঠে দাঁড়িয়ে ভ্রু টান টান করে ফোনটা তুলল। স্ক্রিনে আরিমের নাম ভাসছে। কানে ধরতেই বলল, ভাই, কাজ হয়ে গেছে। চেয়ারম্যানের গাড়িতে বোমা বিস্ফোরণ হয়ে গেছে। আপনি টিভি খুলে নিউজ দেখুন। নির্ভর ঠোঁট বাঁকিয়ে হাসল। তপ্ত দুপুর, রোদের তাপে জনজীবন অতিষ্ঠ প্রায়। মহাসড়কের কাছে কালো রঙের গাড়িটা জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। আশেপাশে লোকজনের অতিরিক্ত ভিড়। আরও 4টি গাড়ি ছিল, কিন্তু সেই গাড়িগুলি অক্ষত। কিন্তু চেয়ারম্যানের গাড়িটা কেউ বোমা মেরে উড়িয়ে দিয়েছে। ব্যাপারটা চিন্তার। পুলিশ ইতিমধ্যেই এসে তদন্তের কাজ শুরু করে দিয়েছে। নির্ভর ড্রয়িং রুমে টিভির সামনে দাঁড়িয়ে আছে। সে সবটাই দেখছে। ঠোঁটে সবসময়ের মতো বাঁকা হাসিটা ঝুলছে। পোড়া গাড়িটা হৃদয়ের পোড়া জায়গায় মলমের মতো কাজ করছে। রূপসা সম্পর্কিত কোনো তুচ্ছ জিনিসও ওর কাছে মূল্যবান। তার তো শুধুমাত্র ওর জন্যই প্রথম ও রক্তে হাত রাঙিয়েছে, মেখেছে পাপ নামক কলঙ্কিত শব্দ। পুরো ব্যাপারটা আড়ালে গুছিয়ে নিল নির্ভর। কিছুদিনের জন্য ওকে ঢাকায় যেতে হবে। সেখানে একটা সমাবেশ আছে। রূপসাকে নিয়ে চিন্তা করছে। রাজনৈতিক কারণে প্রচুর শত্রু জন্মেছে। নির্ভর কিছু একটা ভাবলো। তারপর গলা উঁচিয়ে বাড়ির সবাইকে ডাকলো। উপমা বেগম বাদে সবাই ড্রয়িং রুমে এসে দাঁড়ালো। নির্জন সাহেব ছেলের অভিমুখে তাকিয়ে আছে। রূপকথা বাসায় নেই আপাতত। নির্ঝর একটু বাইরে গেছে। নিমরা বেগম আর নির্জন সাহেব সাথে রূপসা আছে। নির্ভর সবার দিকে একবার করে তাকিয়ে বলল, আমাকে পরশু 1 সপ্তাহের জন্য রাজনৈতিক কাজে ঢাকা যেতে হবে। আমি চাচ্ছি রূপসাকে আমার সাথে নিতে। তোমাদের কোনো আপত্তি আছে? নির্জন সাহেব হালকা কেসে উঠলেন। এই তেরা ছেলে হঠাৎ এমন ভালো ব্যবহার কেন করছে? তিনি বিড়বিড় করে বললেন,
এত ভালো হওয়ার অভিনয় করিস না বাপ। রূপসা মস্ত আখিতে তাকালো নির্ভরের দিকে। সে যাচ্ছে যাক, সাথে ওকে নেয়ার কি দরকার? ওর শহর একদম ভালো লাগে না, তার উপর ও একা। ওখানে গিয়ে কি কাজ ওর? বড়দের সামনে কিছু বলল না। নিমরা বেগম চুপচাপ। তবে নির্জন সাহেব বললেন, রূপসা এখানে থাক, ওর তো ভার্সিটি আছে, আর তাছাড়া ওখানে নানান লোক থাকবে, তাদের মধ্যে রূপসাকে নিয়ে গেলে সমস্যা হয়ে যাবে। নির্ভর যেটা ভাবেনি তেমন নয়, কিন্তু এই মুহূর্তে ওর মাথায় ঘুরছে অন্য কিছু। আজকের ঘটনা নিশ্চয়ই পুলিশ ঘেঁটে দেখবে। প্রমাণ রাখার মতো কাঁচা কাজ নির্ভর করেনি, কিন্তু পালিত কুকুরছানাগুলো খেপে যাবে, তার উল্টো আক্রমণ করে বসতে পারে। আর নির্ভর না থাকলে সুযোগ আরও সুবিধার হবে। এত রিস্ক নেওয়ার কোনো প্রশ্নই আসে না। নির্ভর টকবগে চোখে রূপসার মায়াবী অদলে তাকিয়ে গম্ভীর মুখে বলল, আমি যেহেতু যাচ্ছি সেহেতু রূপসা আমার সঙ্গে যাবে। আমি আর কোনো কথা শুনতে চাই না। নির্জন সাহেব চিন্তিত মুখে বললেন, একবার রূপসার মায়ের সাথে কথা বলে দেখ। অনেক কিন্তু পুরো ঘটনায় চুপচাপ হয়ে আছে। নির্ভর কিছু বলল না, ধীর পায়ে হেঁটে বেরিয়ে গেল। তিয়াম ভাই, আপনি এখানে কি করছেন? আকস্মিক তিহানকে দেখে চক্ষুধয় কোঠর ছেড়ে বেরিয়ে আসার উপক্রম রূপকথার। রূপকথা মাত্রই টিউশন শেষ করে রাস্তার পাশে এসে দাঁড়ালো। পাশে বেলি ফুলের দোকানে তিহানকে দেখে অবাক হলো ভীষণ। এগিয়ে গিয়ে পেছন থেকে কথাটা বলে উঠল রূপকথা। ডাগর ডাগর চোখে এখনও সামনের সুদর্শন মানুষটির দিকে তাকিয়ে আছে রূপকথা। তিহানকে উপেক্ষা করে দুটো বেলি ফুলের গাছরা নিল। ভাবটা এমন যেন আশেপাশে কেউ নেই। রূপকথা এক হাত কোমরে রেখে প্রশ্নোত্তক দৃষ্টিতে তাকিয়ে তিহান গাছরা দুটো নিয়ে টাকাটা পরিশোধ করে পেছনে ফিরল। একটা সূক্ষ্ম শ্বাস ফেলে রূপকথার দিকে তাকালো। মেয়েটা আজকে একটা কালো রঙের সুতির কারুকার্য করা থ্রি পিস পরেছে। ওড়না একপাশে ঝুলিয়ে হেজাব বেঁধেছে, তবে মুখটা খোলা। রূপকথা ভীষণ ছটফটে স্বভাবের, যার জন্য বেশিক্ষণ এক জায়গায় স্থির থাকতে পারে না। সে এগিয়ে এসে তিহানের গা ঘেঁষে দাঁড়িয়ে বলল, আপনার কি হয়েছে? আমার সাথে কথা বলছেন না কেন? এখানে কেন এসেছেন? আর এই গাছটাগুলো কার জন্য কিনেছেন? তিহান চাপা হাসলো অগোচরে। এই মেয়েটার সব কিছু নিয়ে উৎফুল্ল ভাবটা বেশি বেশি আদুরে কিনা। এই আদুরে মেয়েটার জন্যই জীবনের প্রথম হৃদয় নিংড়ে অনুভূতি উগরে এসেছিল, কিন্তু সেটা প্রকাশের আগেই ওর মা ওকে রূপসার জন্য বেছে নিল। তিহানের মায়ের কথা অমান্য করছিল। মাকে বহুবার বোঝাতে চেষ্টা করেছিল। একরোখা তিন্নি বেগম তার বোনের সাথে জুটি বেঁধে রূপসার সাথে তিহানের বিয়ে ঠিক করলেন। তিহান তখন দিশেহারা হয়ে পড়ল। শেষে না পেরে নির্ভরকে জানালো, আর তারপরে যা করার নির্ভর নিজেই করলো। একটা প্রাপ্তির শ্বাস ফেলে তিহান বলল, ধীরে ধীরে কথা বল, এতগুলো প্রশ্ন কোনটার উত্তর আগে দেবো? রূপসা বারবার আর চোখে তিহানের হাতে থাকা গাজরার দিকে তাকাচ্ছে আর উসখুস করছে। ওর অস্থিরতা বুঝতে পেরে এক পেশে হাসলো তিহান। রূপকথা বলল, এই গাছটাগুলো কার জন্য কিনেছেন তিয়ান ভাই? আমার বউয়ের জন্য। তুমি বিয়ে করেছো তিয়ান ভাই? কবে করলে? তিহান দুষ্টু হেসে বলল, বিয়ে তো করিনি, আমার মনের বউয়ের জন্য কিনেছি। মনে মনে আমার একটা বউ আছে কি না। কথার মারপ্যাচ বুঝতে হিমশিম খেলো রূপকথা। মনের আবার বউ হয়? তিহান ম্লান হেসে আচমকা রূপকথার হাতটা টেনে নিজের বলিষ্ঠ হাতের মাঝে নিয়ে গাজরা দুটো অতি সযত্ন সহকারে পরিয়ে দিল। সপ্তদেশী রূপকথা গাঢ় অনুভূতি বুঝতে অক্ষম। হঠাৎ এখনও কাজে হকচকিয়ে গেল মেয়েটা। বেসামাল বেগে ছুটছে অনুভূতির পায়রা। তিহান গাজরা পরিয়ে দিয়ে বলল, আপাতত তোকে ভবিষ্যৎ বউকে গাজরা পরানোর ট্রায়াল দিলাম, এখন যা, সোজা বাড়ি যা। ঝড়ের বেগে ঘটে যাওয়া সমস্ত ঘটনা মাথার উপর দিয়ে গেল রূপসার। দুর্বল চিত্তে শুধু গাড়িতে গিয়ে উঠল। তিহান সে রাস্তায় তাকিয়ে থাকলো অপলক। একটা অবদ্ধ কুঠিরে, দিনের আলো যেখানে প্রবেশ করে না, যেখানে রাতের অন্ধকার গ্রাস করা খুব সহজ। ঘরটার একটা বিশেষত্ব আছে, এখানে যারা একবার প্রবেশ করে তারা কখনো জীবন নিয়ে ফেরে না। কত মানুষ এখানে তাদের শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। 5টা ছেলেকে একসাথে বেঁধে রাখা হয়েছে, তাদের অবস্থান সত্যের মাঝে। ছেলেগুলোর শরীর থেকে রক্ত ঝরছে, গায়ে জখমের দাগ স্পষ্ট। হঠাৎ সেই নিস্তব্ধ কুঠিরের দরজা ভেদ করে মৃদু আলো প্রবেশ করলো। রাতের সময় হওয়ার
তরুণ একটু আলো পেলে জলজল করে উঠল। ছেলেগুলোর আত্মচিৎকার ভেসে আসছে, কেউ আসছে। দরজার দ্বার পুরোপুরি উন্মুক্ত করে প্রথম একজোড়া পা দেখা গেল। পরপর পুরো লোকটার চেহারায় দেখা মিলল। একটা একটা করে পা ফেলে ভেতরে ঢুকলো নির্ভর। পরনে দুপুরের সেই লুঙ্গির নিচে ধরে হেঁটে আসলো, চেয়ার টেনে বসলো। ওর সাথে যথারীতি আরিম দাঁড়িয়ে। নির্ভর একটা সিগারেট ধরালো। পুরো ঘরটা ধোঁয়াতে ভরে গেল। নির্ভর ভাবলেশীন, ওর ভেতরটা কোনো উদ্বেগ নেই। কিছুক্ষণ সিগারেট টেনে বলল, যতই ভালো ওর চেষ্টা করি, তোদের মতো কিছু শুয়োরের বাচ্চা আমার পিছনে নাড়া দিয়ে খারাপটা জায়গায় তোলে। ছেলেগুলোর থেকে একজন আকুতি করে বলল, ভাই এবারের মতো মাফ করে দেন, কথা দিচ্ছি আর জীবনেও থানার ধারে কাছে যাব না। নির্ভর শান্ত হয়। কথাটা ওর পছন্দ হয়েছে, কিন্তু কি করার, এগুলোর মরার নোটিফিকেশন ওর কাছে এসে গেছে। নির্ভর শেষ টান দিয়ে ধুলো ঝাড়ার মতো করে লুঙ্গি ঝাড়লো। উঠে দাঁড়িয়ে ওদের মুখোমুখি হয়ে বলল, এরকম সাউয়ার কলিজা নিয়ে তোর আমার নামে থানায় নালিশ করতে চাস? তোদের কি প্রাণের ভয় নেই? তোরা কি জানিস না যে আমার কথার খেলাপ যে একবার করে তাকে আমি নিজ দায়িত্বে পৃথিবীর আলো দেখার ফুরসত দেই না? ছেলেগুলো কাঁপছে, হয়তো জীবন ভিক্ষা চাওয়ার ক্রুদ্ধ প্রচেষ্টা করবে, কিন্তু সমস্ত আশায় পানি ঢেলে দিয়ে নির্ভর আরিমকে উদ্দেশ্য করে কঠোর গলায় বলল, আরিম, এদের বডি পার্টগুলো যেন কালকে সকালের মধ্যে আমার সামনে পাই, নাহলে কি করবো জানিস তো? হ্যাঁ? আরিম মাথা নাড়ালো। নির্ভর শীষ বাজাতে বাজাতে দরজার দ্বার ছেড়ে বেরিয়ে যেতে যেতে গুনগুন করল, তারে ধরতে পারলে। অগ্রাসনী অন্ধকার ধরনী জুড়ে তার রাজত্ব চালাচ্ছে। নির্ঝর আজকে একটু তাড়াতাড়ি বাড়িতে ফিরল, তবে চোখ মুখে তার স্পষ্ট রাগের ছাপ। রাগের কারণ চোখ দুটো লাল হয়ে আছে। দুলতে দুলতে ড্রয়িং রুমে পড়ল সে। গায়ে কালো শার্টটা আটোসাটো হয়ে লেপ্টে রয়েছে, চুলগুলো এবড়ো থেবড়ো হয়ে কপালে পড়ে রয়েছে। ওকে এভাবে দেখে রান্নাঘর থেকে ছুটে আসলেন নিমরা বেগম। ছেলের এই অধঃপতন মোটেও সহ্য হলো না তার, আর তাই তো হুঙ্কার ছেড়ে বললেন, এটা ভদ্রলোকের বাড়ি নির্ঝর, কোন সাহসে তুমি ড্রিঙ্ক করে এই বাড়িতে পা দিয়েছো? নির্ঝর ব্যথাতুর হাসলো। হেঁটে এগিয়ে গিয়ে মায়ের সামনে দাঁড়ালো। রূপসা এসে সিঁড়ির কোণে দাঁড়ালো। ভাগ্যিস নির্জন সাহেব এখনো আসেননি। উপমা বেগম মৃদু হেসে চলে গেলেন। কি অধঃপতন ভাবা যায়। কিছু স্মৃতি মনে পড়ে গেল। কতই না নিষ্ঠুর ছিল সে দিনগুলো। রূপকথাও বোনের পাশে এসে দাঁড়ালো। ওকে দেখে আগুনে ঘি ঢালার কাজ করলো নির্ঝরের রাগের সীমানা। অগ্নি দৃষ্টিতে তাকালো রূপকথার দিকে। রূপকথা ভয়ে চুপসে গেল। আশ্চর্য, সে কি করেছে? তার দিকে কেন ওভাবে তাকাচ্ছে? নির্ঝর মায়ের প্রশ্নের উপেক্ষা করে সোজাসুজি রূপকথার সামনে দাঁড়ালো। রূপকথা এঁটে গেল বোনের গায়ের সাথে। রূপসা বলল, আপনার কি হয়েছে ভাইয়া? এরকম ব্যবহার কেন করছেন? দেখছেন না কথা ভয় পাচ্ছে। নির্ঝর তীক্ষ্ণ দৃষ্টি ছাড়ল রূপকথার হাতের দিকে। এখনো গাজরা দুটো। দাবানলের আগুন তরতর করে বেড়ে উঠল। একটানে ছিঁড়ে ফেললো ওর হাতের গাজরা দুটো। হুঙ্কার ছেড়ে বলল, আজকের পর থেকে এ বাড়িতে এইসবের জিনিস কেউ পরবে না। মার্ক ওয়ান ওয়ার্ড। রূপকথা পুরো ব্যাপারটাই হতচকিত হয়ে গেল। কি এমন অন্যায় হলো এখানে? তিহান ভাই কত যত্ন করে পরিয়ে দিল, আর এই লোকটা সেগুলো নষ্ট করে দিল। রূপকথা ছলছল নেত্রে নির্ঝরের দিকে তাকিয়ে ওপরে চলে গেল। ও যেতেই রূপসা এগিয়ে আসলো শাশুড়ি মায়ের দিকে। জিজ্ঞেস করলো, কাকিমণি, নির্ঝর ভাই এমন করলো কেন? নিমরা বেগম গভীর মুখে উত্তর দিল, এটা ওদের বংশের দ্বারা কেউ কখনো কোনো কাজ ভালোভাবে করতে পারে না, বাপের থেকে শেখা। রূপসা চুপচাপ রইল। দেখলো নিমরা বেগম রান্নাঘরে ছুটেছে। রূপসা পিছু পিছু গেল। নিমরা বেগম চুলার প্যানে তেল দিয়েছেন গরম করতে। একটু পরে মাছ ছাড়বে। রূপসা বলল, আপনি একটু বসুন, আমি মাছটা ভেজে দিচ্ছি। তুমি যাও, তোমাকে দিয়ে এসব হবে না, হাত পুড়িয়ে ফেলবে। আমি পারবো কাকিমণি, তুমি একটু বসো। নিমরা বেগম কিচেনের পাশে টুলটাই বসলেন। যথারীতি রূপসা মাছটা হাতে নিল। তেলটা ভীষণ গরম হয়েছে। অপরিপক্ক হাতে মাছটা একটু জোরেই ছুঁড়ে ফেললো প্যানে। সাথে সাথেই গরম তেল ছিটকে এসে রূপসার মুখে পড়ল। রূপসা ছিটকে গিয়ে ব্যথাতুর শব্দে বলল,
তক্ষুনি সদর দরজার কাছে এসে দাঁড়ালো নির্ভর, সাথে নির্জন সাহেব। দুজনে আজকে একসাথে ফিরেছে। নির্ভর খুবই ক্লান্ত আজকে, চোখে মুখে তার প্রতিফলন স্পষ্ট। কপাল ঘামে ভিজে আছে, গায়ে সাদা শার্ট ভিজে শরীরে লেপ্টে গেছে। কানের পর্দায় প্রিয় মানুষের আর্তনাদ পৌঁছাতে আটকে উঠল নির্ভর, কলিজা মোচড় দিয়ে দলা পাকালো যেন। হাতে থাকা সিগারেট মেঝেতে ছুঁড়ে ফেলে ছুটল রান্নাঘরে। আতঙ্কিত ভাবসাব গম্ভীর চেহারার মাঝে ফুটে উঠেছে। নিমরা বেগম বইয়ের মুখে ঠান্ডা পানি ঢালছে। নির্ভর ছুটে এসে মাকে সরিয়ে রূপসার নেতিয়ে পড়া দেহটা নিজের খড়খড়ে বুকের ভাঁজে মিলিয়ে নিল। বুকটা কাঁপছে অনেক। রূপসা ততক্ষণে নিস্তেজ হয়ে ঢলে পড়ল। নির্ভর আর দেরি না করে ওকে পাজাকোলা তুলে নিয়ে নিজের ঘরের দিকে ছুটল। নির্জন সাহেব স্ত্রীর দিকে, কোন সাহসে তুমি রূপসাকে রান্না করে অ্যালাউ করলে? আজকে যদি এর থেকে বেশি কিছু হয়ে যেত, আমি কি জবাব দিতাম ওর মার কাছে? নিমরা বেগম মুখে আঁচল চেপে ডুকরে উঠলেন। তিনি তো রূপসাকে বারণ করছিল, কিন্তু রূপসা জেদ দেখিয়ে রান্নাঘরে আসলো। এখানে তার কি দোষ? তিনি কোনো জবাব না দিয়ে ওপরে গেলেন। নির্ভর রূপসাকে বিছানায় শুয়ে দিয়ে ডক্টরকে কল করলো, কিছু হুমকি ধামকি দিল। মেজাজ তার তুঙ্গে। বাড়িতে ফিরে এই রকম একটা দৃশ্য দেখবে, এটা ওর কল্পনার বাইরে। নির্ভর কিছুক্ষণ পায়চারি করে রূপসার মাথার কাছে বসে ওর তেল ছিটে আসা জায়গায় ছোট ছোট চুমুতে ভরিয়ে দিল। রূপসা চোখের কিনারে জলের স্পষ্ট ছাপ। নির্ভর বেডসাইড টেবিল থেকে টিস্যু নিয়ে সযত্নে তা মুছে দিল। পরশুকে মাস্ক ঢাকা যেতেই হবে। রূপসাকে নিয়ে যেতে চেয়েছিল, কিন্তু মনে হচ্ছে সেটা আর সম্ভব নয়। টকটক আওয়াজ তুলে দরজায় কড়া নড়ল। নির্ভর চোখ বুজে ভেতরে আসতে বলল। একজন মহিলা ডাক্তারে আসছেন। পুরুষ মানুষ নির্ভর অ্যালাউ করলো না, তাই তো এই পরিচিত ডাক্তারকে হুমকি দিয়ে নিজের গাড়িতে করে নিয়ে আসলো। ডাক্তারের সাথে নির্জন সাহেব আর নিমরা বেগম আসছেন। একটু পর উদ্ভ্রান্তের মতো আসলেন উপমা বেগম। এসেই মেয়ে শিউরে বসে কাঁদতে লাগলেন। নির্ভর আক্ষেপ প্রকাশ করে একটু উঠে দাঁড়ালো। গম্ভীর মুখে ডাক্তারকে উদ্দেশ্য করে বলল, দেখবেন ওর যেন কোনো প্রকার ব্যথা না লাগে। ডাক্তার হতাশ হলেন। এ তো রীতিমতো সাইকো এমপি। দীর্ঘশ্বাস ছেড়ে তিনি রূপসার মুখের দিকে তাকালো। অতিরিক্ত ভয়ে আর জ্বালানিতে রূপসা জ্ঞান হারিয়েছে। সেন্সিটিভ স্কিন হওয়ার জন্য মুখের দাগগুলো ভেসে উঠেছে। ডাক্তার পর্যবেক্ষণ করে কিছু ওষুধ আর মলম দিয়ে দিল। কাজ শেষে উঠে দাঁড়িয়ে বলল, কিছুক্ষণ পরেই ওনার জ্ঞান ফিরে আসবে। আর হ্যাঁ, ওনার স্কিন খুব সেন্সিটিভ, যার জন্য মুখের দাগগুলো সহজে উঠবে না। মলমটি নিয়মিত লাগাবেন। আসছি। নির্জন সাহেব ওনাকে এগিয়ে দিতে গেলেন। উপমা বেগম পরিহাস করে বললেন, সারা জীবন এই মজুমদার বাড়িতে আমি লাঞ্ছিত হয়ে এসেছি, আজকে আমার মেয়েটাও হলো। আমার কপালে আল্লাহ সুখ কেন লিখলো না? নিমরা বেগম ছোট জায়ের দিকে করুণ চোখে চাইল। আগের কথা মনে করে উপমা এখনও কাঁদে আর অভিশাপ দেয়। তিনি উপমার কাঁধের ওপর হাত রেখে বললেন, বিশ্বাস কর ছোট, আমি ওকে অনেকবার নিষেধ করেছি রান্নাঘরে না আসতে, কিন্তু ও জেদ করে আসলো। উপমা বললেন, এই বাড়িতে আমার কথা আজ অব্দি কেউ মানেনি আপা। আমি আমার মেয়েদের নিয়ে আর আতঙ্কে থাকতে চাইছি না। বলেই তিনি আশার মেয়ের কপালে চুমু দিয়ে উঠে চলে গেলেন। নিমরা ছেলের দিকে তাকিয়ে বলল, আজকে তোর হটকারী সিদ্ধান্তের জন্য এই দিন দেখতে হচ্ছে। কিচ্ছু ভালো লাগে না আমার। নির্ভর নিশ্চুপ। ওর মাথায় কেবল রূপসার চিন্তা। নির্ভর দরজা আটকে দিয়ে রূপসার পাশে বসলো। কিছুক্ষণ মাথায় হাত বুলিয়ে দিল। ঢাকা থেকে বারবার ফোন আসছে। নির্ভর ব্যথায় কুঁচকে গেল। যেন রূপসার ব্যথা ওর যন্ত্রণা হচ্ছে। রূপসার মুখে কিছু জায়গায় দাগ পড়ে গেছে। অতিরিক্ত কাছে থাকায় তেলটা স্কিনের ওপর বিরূপ প্রভাব ফেলেছে। ফর্সা চেহারার মধ্যে কালশিটে দাগ বেমানান। রূপসার জ্ঞান ফিরল কিছুক্ষণ পরে। নিভু নিভু চোখে আশেপাশে চাইল। নিজেকে রুম দেখে উঠতে নিল। নির্ভর সঙ্গে সঙ্গে ওকে চেপে আবার শুইয়ে দিল। রূপসা মৃদু আওয়াজ তুলে বলল, আপনি কখন আসছেন? আর আমার মুখ? নির্ভর ওর ঠোঁটে আঙুল চেপে বলল, শুয়ে থাক, কিছু হয়নি, তুই ঠিক আছিস। আর মুখের কি অবস্থা দেখি, সরুন আমি গিয়ে দেখে আসি। রূপসা জোর করে উঠে আয়নার সামনে গেল। চোখ তুলে নিজের
চেহারার দিকে আঁখি নিবদ্ধ করতেই আঁতকে উঠল। থমকে গেল দুনিয়া, সাথে শ্বাস। কাপা কাপা হাতে নিজের 2 হাত রাখলো গালের দুপাশে। নির্ভর দীর্ঘশ্বাস ছেড়ে উঠে রূপসার পিছে দাঁড়ালো। পিছন থেকে ওকে আষ্ট্রেপৃষ্ঠে জড়িয়ে কাঁধের ওপর থুতনি রেখে গালে গাল ঘষে নরম কণ্ঠে বলল, কি হয়েছে আমার রূপের? এইসব নিয়ে একদম মন খারাপই করবি না। রূপসা ঘুরে দাঁড়িয়ে নির্ভরকে জড়িয়ে ধরে বলল, তোমার রূপ আজকে রূপহীন নির্ভর। আমাকে তুমি আর রূপ বলে ডেকো না। আমি তোর রূপকে ভালোবাসি না রূপসা, আমি ভালোবেসেছি তোর সত্তাকে। আমার চোখে পৃথিবীর সেরা রূপসী কন্যা তুই রূপ। রূপসা বাঁধন মুক্ত হলো। নির্ভর ওকে ছেড়ে নিচে গেল। কিছুক্ষণ পরে ফিরে আসলো হাতে খাবার নিয়ে। এসেই আবার আগের মতো ব্যবহার করতে শুরু করলো। ওর সামনে খাবার রেখে বলল, এতক্ষণ তোর জন্য খেতে পারিনি, নে ধর, এখন আমাকে নিজ হাতে খাইয়ে দে। রূপসা অবাক নয়নে তাকালো। অসুস্থ মানুষকে কিনা বলছে খাইয়ে দিতে? এটা জামাই না আস্ত একটা বদমাইশ? রূপসা নাক ফুলিয়ে বলল, আমি পারবো না আপনার মতো হাতিকে খাইয়ে দিতে, নিজের হাতে খান। নির্ভর খুঁড়ো হেসে রূপসার দিকে ঝুঁকে ফিসফিস করে বলল, ভাত না খাওয়ালে কিন্তু আজকে তোকে খাবো, ভেবে দেখ কি করবে। অবশ্য আমার থেকে আরেকবার টেস্ট করতে কোনো আপত্তি নেই, বিকজ ইউ আর ভেরি ভেরি টেস্টি বেব। রূপসা নড়ে চড়ে উঠল। ছি, কি বিশ্রী কথাবার্তা! এই লোকটার জন্য কোনো লজ্জা নেই। রূপসা হাত ধুয়ে ভাত মাখিয়ে লোকমা বানিয়ে নির্ভরের মুখের সামনে ধরল। ঠোঁট থেকে কিছুটা দূরত্বে রূপসার হাত কাঁপছে। অজানা উত্তেজনা মস্তিষ্ক শিউরে তুলছে। রূপসা বেশ বুঝতে পারছে যে নির্ভর ওর মাইন্ড ডাইভার্ট করার চেষ্টা করছে, তবুও এই প্রথম কোনো পুরুষের মুখে তুলে খাইয়ে দিচ্ছে। লোকটা ওর স্বামী, এই জন্যই হয়তো একটা আলাদা ভালো লাগাও জড়িয়ে রয়েছে। নির্ভর বড্ড আচমকা রূপসার হাত দুটো আঁকড়ে ধরে নিজের হাতটা মুখে নিয়ে ভাবটুকু খেলো। হঠাৎ এখনো কাণ্ডে গা দুলে অনুভূতি ঝেপে পড়ল। কি সর্বনাশের ছোঁয়া! মস্তিষ্কের নিউরনে আক্রমণ করে। পরপর নতুন অনুভূতির সাথে সাক্ষাৎ করলো রূপসা। নির্ভর ওর হাত থেকে পুরো ভাতের দানা চেটে খেলো। রূপসা হাত তৎক্ষণাৎ ছড়িয়ে নিল। বুকটা লাফাচ্ছে। অর্ধেক ভাত থাকতে নির্ভর আরও খানিকটা বাকিটা রূপসাকে খাইয়ে দিল। নিচে সব কিছু রেখে এসে দেখলো রূপসা মনমরা হয়ে বসে আছে। নির্ভর এগিয়ে এসে বলল, কি ভাবছিস, আমার ভবিষ্যৎ ছানাবোনাদের কথা? রূপসা ঘাড় ঘুরিয়ে মৃদু হেসে বলল, আপনার মাথায় শুধু এইসবই ঘোরে, তাই না? কি জঘন্য ভাবনা। নির্ভর বাঁকা হেসে রূপসার দিকে তাকিয়ে বলল, বয়স তো কম হলো না আমার, এখন কয়েকটা আন্ডা বাচ্চা নিতেই পারি। আফটার অল আমি এলাকার একজন এমপি। আমি যদি জনসংখ্যা না বাড়াই তো পরবর্তী নির্বাচনে লোকজন বলবে, কেমন এমপি আপনি, হ্যাঁ, যে এখন পর্যন্ত ঘরের জনসংখ্যা বাড়াতে পারেননি। আপনার তো মেয়ে ঘরের মধ্যে উন্নয়ন নাই, আমাদের কি উন্নয়ন করবেন? রূপসা বিক্ষিপ্ত চোখে তাকালো। আজগুবি কথাবার্তা। নির্ভর ভাবসাব এবার কিছুটা গম্ভীর করে বলল, কাকিমার কি হয়েছে, তোর সাথে কথা বলেছে? রূপসা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, জানি না মায়ের কি হয়েছে, তবে বিয়ের ব্যাপারটায় মা ভীষণ রেগে গেছেন। এমনিতে এই পরিবারের কেউ কখনো আমার মাকে প্রাপ্য সম্মান দেয়নি। নির্ভর রূপসার দুগালে হাত রেখে ধীম আওয়াজ তুলে বলল, আমি প্রয়োজনে কাকিমার সাথে খোলাখুলি কথা বলবো, তবু ওনাকে এভাবে চুপচাপ থাকতে বারণ করো প্লিজ। আমি অতীত নিয়ে পড়ে থাকলে সেটা ভবিষ্যৎ নষ্ট করে দেবে। এটা আপনার আগে ভাবা উচিত ছিল। এখন মাকে বোঝানোর কোনো ইচ্ছে আমার নেই। নির্ভর হতাশ হলো। রূপকথা চাঁদের আলোয় ছাদের কিনারায় অব্যক্ত নয়নে তাকিয়ে আছে। ফোনের কিনারে উৎকণ্ঠা জমেছে নির্ঝরকে নিয়ে। কেন সে সন্ধ্যায় এমন বিহেভিয়ার করলো? আগে তো কখনো এমন করেনি। ছোট থেকেই রূপকথা ছিল অভিমানী কন্যা। কেউ একটু জোরে ধমক দিলেই সে কান্না জুড়ে দিত। আর উপমা তখন স্বামীর শোক মুছতে মরিয়া। মেয়েদেরকে সে লাই দিত না। নিমরা বেগম ওদের বুকে টেনে বুঝে দিতেন। যেহেতু রূপকথা ছোট, তাই উনি সারাক্ষণ ওকে নিয়ে কাটাতেন। হিমেল হওয়ার গায়ের পশম ভেদ করে ত্বকে স্পর্শ করতেই দারুণ একটা শিরশিরে অনুভূতি জন্ম নিল। ফোনটা হাতে ধরা, তাতে টুংটাং শব্দ তুলে বার্তা আসছে। রূপকথার ধ্যান ভেঙে ফোনের দিকে মনোনিবেশ করলো। জলজল করছে তিহানের দেওয়া বার্তা। রূপকথা ইনবক্স ওপেন করে দেখলো তিহান লিখেছে, 7 সাগর দুয়ার 13 নদী পার হয়ে আমি আসতাম যদি, রূপকথার রাজকুমার হয়ে তোমায় আমি ভালোবাসতাম যদি।
রূপকথা তাজ্জব হয়ে গেল। তিহান ভাই কি ভুলে ওকে মেসেজটা দিল? না হলে উনি যে সকালে বলল উনার বউ আছে? রূপকথা গুটি গুটি অক্ষরে লিখল। রাত বেড়েতে তোমাকে ভূতে ধরলো নাকি টিয়ান ভাই? হঠাৎ গান গাইছো কেন? তোমার না হওয়া বউ তো রাগ করবে। তিহান অপর পাশ হতে লিখল। আমার বউকেই তো শোনাচ্ছি। আর তাছাড়া আমার বউটা ভীষণ দুষ্ট, জানিস তো। একটুতেই রাগ করে গাল ফুলিয়ে বসে থাকে। গাছরা পড়া ছবি দে। রূপকথা দুরু দুরু বুকের পাশে বা হাত রাখলো। সন্ধ্যার ঘটনা কি তিহানকে বলা উচিত? গাছরা তো ছিঁড়ে ফেলেছে, এখন কিভাবে ছবি দিবে? রূপকথা কিভাবে বলবে ওগুলো ওই বেয়াদব ব্যাটা ছিঁড়ে নষ্ট করে দিয়েছে? ওকে মৌন দেখে তিহান কল দিল। ধরফর করে কলটা ধরল। তিহান উত্তেজিত হয়ে বলল, কি সমস্যা তোর? একটা কথা বললে চুপ হয়ে যাস কেন? কালকে তোকে দেখছি আমি সব কিছুর জবাব নিব। শীঘ্রই কিছু একটা হবে, তুই প্রস্তুত থাক। রূপকথা বলেই রেগেমেগে কলটা কেটে দিল তিহান। একপাশ থেকে রূপকথা থ হয়ে দাঁড়িয়ে রইল। সুরসুর পায়ে ছাদ থেকে নেমে গেল। নিচে যেতেই বোনের কথা শুনল। তৎক্ষণাৎ ছুটল বোনের কাছে। কেটে গেছে 2 দিন। নির্ভর ঢাকায় এসেছে আজকে 1 দিন হলো। এসেই একদণ্ড স্থির থাকতে পারেনি। বিভিন্ন জায়গায় মিটিংয়ে যেতে হয়েছে। বাড়ি থেকে কয়েকবার ফোন এসেছে কিন্তু ধরতে পারেনি। বর্তমানে নির্ভর ওর ফ্ল্যাটের ডাইনিং রুমে বসে আছে, মাথা চেপে রেখেছে। এত ছোটাছুটির পর এখন মাথা ধরেছে। রূপসাটা থাকলে একটু মাথাটা টিপে দিত হয়তো। হতাশ নিঃশ্বাস ফেলে উঠে দাঁড়ালো। কিছুক্ষণ পরে আরিম আসলো, হাতে কয়েকটা ব্যাগ। রাতের খাবার এনেছে। এখন তারা খেয়ে আবার বেরোবে। আজকে নতুন একটা কাজে যাবে। কেসটা মেয়ে ঘটিত ব্যাপার, কিন্তু যেখানে স্বয়ং মন্ত্রী রাজীব ভুইয়া ওকে নিয়োগ করেছে সেখানেও ওকে যেতেই হবে। নির্ভর আরিমকে জিজ্ঞেস করলো, মালগুলো এনেছিস সাথে? আমার কিন্তু একদম নতুন চকচকে মাল চাই। আরিম পাশের কালো বড় ব্যাগটা থেকে ধাতব অস্ত্র বের করলো। একদম চকচক করছে, স্পষ্ট তাতে নিজের মুখটা দেখতে পাচ্ছে নির্ভর। চাপাতি আর রামদাগুলো ভালো করে দেখে নিল। পরপর ফুল লোডেড বন্দুকটা একটু ঝালিয়ে নিল যাতে মোক্ষম সময়ে আবার আটকে না যায়। ওরা দুইজন তৈরি হয়ে বেরিয়ে পড়ল। নির্ভর আজকে একটা কালো শার্ট আর কালো প্যান্ট, সাথে চোখে সানগ্লাস, মুখে মাস্ক। চশমার আড়ালে চোখ দুটো পশুর মতো জলজল করছে, যেন কোনো ক্ষুধার্ত শিকারী তার বহুদিনের নজরে রাখা শিকার ধরতে যাচ্ছে। চকচক করা কালো মার্সিডিজে উঠে বসলো ওরা দুইজন। বাতাসের তীব্রতা ছাড়িয়ে গন্তব্য ধাবিত হলো ওরা। রেড লাইট এরিয়ায় যেখানে সাধারণ সভ্য মানুষের প্রবেশ নিষেধ, এই জায়গাটা শুধুমাত্র নেশাখোর, বড় বড় ব্যবসায়ী, কালো টাকার মালিক, বিভিন্ন মাফিয়াদের জন্য তৈরি। মরিচবাতির আলোয় ছটায় পুরো পরিবেশ ঝলমল করছে। আশেপাশে নতুন নতুন লোকেরা তাদের অবৈধ ধান্দায় ঘুরছে। ঠিক ওদের গেটের সামনে এসে থামলো নির্ভরের সেই কালো রঙের গাড়িটা। আসার সাথে সাথে চারপাশ বদলাতে শুরু করলো। বাতাস গরম হতে শুরু করলো। আবহাওয়া যেন রূপ পাল্টাতে পণ করেছে। নির্ভর গম্ভীর্য মুখে গাড়ি থেকে নামলো। সুদর্শন পুরুষের চোখ দুটো জ্বলন্ত আগ্নেয়গিরির লাভার নেয়, যেন পুরো জায়গায় আজকে বানলে পূর্বে। হাতের পেশিগুলো ফুলেছে। নির্ভর মুখ বিকৃত করে কিছু গালি ছুড়ল। শালীন নষ্ট মাল, স্বামীটাকে ডলারেট করতে আসে। আরিম পাশ থেকে বলল, ভাই আপনার কি কোনো অনুভূতি জাগছে? নির্ভর দাঁত চেপে বলল, অনুভূতির মায়েরে সালাম, আজকে এইখানে আমি শ্মশান বানাবো। নির্ভর দুরন্ত পায়ে হেঁটে ভিতরে গেল। বাইরে থেকে চকচকিত দেখলেও এটা একটা গোপন জায়গা, হোটেলের মতো। প্রতিটা রুমে কেউ না কেউ আছে। নির্ভর কাঙ্ক্ষিত রুমটার সামনে যেতে নিলে একজন লোক বাধা দিয়ে বলল, এই আপনারা কারা? বিনা অনুমতিতে এদিকে যাচ্ছেন কেন? নির্ভর রেগে গিয়েও গেল না। এই মুহূর্তে ওকে যে করেই হোক শান্ত থাকতে হবে। কয়েক কোটি টাকার ব্যাপার, এভাবে সহজভাবে নিলে গেম শুরু হওয়ার আগেই দ্য এন্ড হয়ে যাবে। লোকটা আবারও বলল, কি হলো, কথা কানে যাচ্ছে না? আপনার যদি কাস্টমার লাগে তাহলে আমার সাথে আসুন, টাকা দিয়ে পছন্দ মতো মেয়ে বেছে নিন। মেজাজ তুঙ্গে উঠে গেল নির্ভরের। সাথে লোকটার শার্ট চেপে ধরে বলল, তোর বউকে এনে কাস্টমার ধরা, আমাকে কি তোর ওইসব লাগে? আগে বল রুম নাম্বার 32 চাবি কই? ম্যানেজার ভয়ে আতঙ্কে শুষ্ক ঢোক গেলে চুপচাপ চাবি নিয়ে দিল।
নির্ভর বাঁকা হেসে আঙুলের ফাঁকে চাবি ঝুলিয়ে হেলতে দুলতে রুমের উদ্দেশ্যে গেল। রুমের ভেতরে নগ্ন অবস্থায় শুয়ে আছে এক রমণী, ঠিক তার পাশেই উদাম গায়ে উপুর হয়ে রমণীর গা ঘেঁষে শুয়ে আছে এক পুরুষ। কিছুক্ষণ আগে এখানে কি হয়েছে সেটা আর বলার অবকাশ থাকে না। শয়নরত দুই মানবীকে দেখে বোঝা যাচ্ছে, হ্যাঁ, এটা আর কেউ না, মন্ত্রী রাজীব ভুঁইয়ার বউ মনিকা। স্বামীকে সে গতকাল ডিভোর্স দিয়ে এই পুরুষকে নিয়ে এখানে রাত কাটাচ্ছে, আর তাই তো প্রতিশোধ নিতে স্বয়ং নির্ভরকে পাঠিয়েছে মনিকাকে খুন করতে। নির্ভর অবশ্য এতে নিজের পারিপার্শ্বিক লাভ খুঁজে নিয়েছে, টাকা আর সাথে গদির পদ। আগামী নির্বাচনের মুখ্য পদে থাকবে নির্ভর, মানে মন্ত্রিত্ব পাবে। শুধু মুখের কথাই নয়, কাগজে কলমে সাইন করে নিয়েছে। রাজনৈতিক মঞ্চে নিজের বাম হাতকেও অবধি বিশ্বাস করতে নেই, আর সেখানে একজন ধুরন্ধর পাক্কা খিলাড়ি মন্ত্রীকে ঠুনকো কথায় বিশ্বাস করার পাত্র নির্ভর নয়। নির্ভর গোড়ালি থেকে চাপাতিটা বের করে এক হাতের তালুতে রাখলো। আরিম যথারীতি বন্দুকের নলা চেপে প্রস্তুত এক ধ্বংস খেলা খেলবার। নির্ভর মৃদু পায়ে কক্ষে ঢুকলো। ডুপ্লিকেট চাবি দিয়ে প্রথমে রুম খুলেছে। নির্ভর ওদের দিকে তাকিয়ে অবস্থা দেখে চোখ ঘুরিয়ে বিড়বিড় করে বলল, শালার চোখ দুটো অপবিত্র হয়ে গেল আমার। শালি জামাকে ডিভোর্স দিয়েছে, এখানে নষ্টামি করছে। ভাই, ঘুমের ঘরে মাইরা কাইটা পড়ি। নির্ভর পাত্তা দিল না প্রথমে। মেয়েটার দিকে এক নজর তাকিয়ে চোখ বন্ধ করে নিশানা বরাবর তীর ছুড়ল। চোখ মেলে দেখলো তীরটা একদম পারফেক্ট জায়গায় লেগেছে। চাপতিটা নেড়ে চেড়ে বলল, এই শালির লাশটা বুড়িগঙ্গা নদীতে ফেলবি, আর হ্যাঁ, ওই মালটাকে তুই মারবি, আর লাশের ভিডিও মন্ত্রীকে পাঠাতে হবে। বিছানায় মনিকার দুখণ্ড দেহ পড়ে আছে। ঘুমের ঘোরে থাকার জন্য চিৎকার করার সুযোগ পায়নি। নির্ভর সেই দিক তাকিয়ে থুতু মেরে বেরিয়ে আসলো। দরজার নিকট ম্যানেজার দাঁড়িয়েছিল। নির্ভর তার মাথায় বন্দুক ঠেকিয়ে স্বরে কিছুটা শাসিয়ে বলল, এখানে যা কিছু হলো, এর একটা ওয়ার্ডও যদি বাইরে যায় তাহলে তোর মৃত্যু এর থেকে ভয়ঙ্কর হবে, মাইন্ডেড। ম্যানেজার থরথর করে কাঁপছে, হাত উপরে তুলে সারেন্ডার করার মতো ভঙ্গিতে বলল, স্যার, কিন্তু ওপর মহলের কাছে কি জবাব দেব? নির্ভর কিছুটা ভাবুক হয়ে বলল, ওটা তোর দেখার বিষয় না, তুই শুধু এই কথাটা গেলে নিবি ভালো করে। নির্ভর বেরিয়ে আসলো। ফোন বের করে কাউকে মেসেজ দিল। একটা সিগারেট ধরিয়ে গাড়িতে অপেক্ষা করতে লাগলো। কিছুক্ষণ পর আরিম আসলো। দুজনে একসাথে বেরিয়ে পড়লো। নির্ঝর আজকে ভার্সিটি এসেছে, অনেকদিন পর আসলো। ভার্সিটির চত্বরে ভিড় জমেছে। নির্ঝর ভ্রু কুচকে পাশে থাকা রাকিবুলকে বলল, কি হয়েছে রে ওখানে? অত ভিড় কেন? কোনো ঝামেলা হলো নাকি? রাকিবুল বলল। পুরো দমে কৌতূহল নিয়ে নির্ঝর গম্ভীর মুখে সেদিকে এগিয়ে গেল। ওকে দেখে সিনিয়র মেয়েগুলোর মধ্যে কিছু ফিস করে নিজেদের মধ্যে কিছু বলতে লাগলো। নির্জন দেখলো একটা মেয়ে ওদের সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। মেয়েটার বিবরণ বলতে চুলগুলো অতিরিক্ত লম্বা। নির্ঝর ভ্রু কুচকে নিল। এই জেনারেশনের মেয়েরা এত লম্বা চুল রাখে? তবে পেছনে থাকায় বেশি কিছু দেখতে পারেনি। মেয়েটা ভীতু নজরে বলল, আমাকে কি করতে হবে আপু? ওদের লিডার মেয়েটা, যার নাম তানিয়া, সে উঠে দাঁড়িয়ে অ্যাটিটিউড নিয়ে বলল, তোমাকে এই ভার্সিটির সবচেয়ে সুন্দর ছেলেটাকে প্রপোজ করতে হবে, একদম সবার সামনে। নির্ঝর বুকে দু হাত ভাঁজ করে দাঁড়ালো। দেখতে চাই তানিয়ার পরবর্তী পদক্ষেপ। তবে রাগ হচ্ছে ওই ভীতু মেয়েটার উপর। ওই মেয়েটাই বা কেন চুপচাপ ওদের কথা শুনেছে? নির্ঝর আচমকা রূপকথাকে মনে করলো। ওর মনে হয় ওই চঞ্চল পাখিটা সারাক্ষণ ওর সামনে ছুটোছুটি করুক, আর নির্ঝর সেটা মন ভরে দেখুক। ভেবেই মনটা বসন্তের রঙে রঙিন হলো। নির্ভর প্রাঙ্গণে এসে দাঁড়িয়েছে মাত্র। আশেপাশে লোকসভা, ভিড় প্রচুর। প্রাণপ্রিয় নেতাকে দেখতে ছুটে এসেছে জনগণ। নির্ভর পরিচিত সেই সাদা একটা লুঙ্গি আর কালো রঙা একটা শার্ট পরেছে। চুলগুলো বেশ পরিপাটি করে রাখা, কালো শার্টটা গলায় ঝুলছে। চোখ মুখে তীব্র বিরক্তি। গম্ভীর মুখটা সময়ের সাথে আরও গম্ভীর হতে লাগলো। অনেক ছাত্রনেতা এসেছে, কেউ এসে সেলফি তুলে যাচ্ছে। তবে এসবের মাঝে নির্ভর নেই, যেন সে অন্য কোনো দুনিয়ার মাঝে ডুবে আছে। কালকের ঘটনা মাথায় ঘুরছে ক্রমাগত। শূন্যের কোঠায় অনুভূতি।
এই 2 দিনে সে রূপসার সাথে একটাও কথা বলেনি। অন্তঃপুরে ভিন্ন কিছুর আভাস, প্রয়াস তার নিভৃতে জাগরণীয় ভালোবাসার। নির্ভর উৎসুক জনতার ভিড় ঠেলে আসনের দিকে যেতে যেতে ওদের দিকে তাকিয়ে হাত নেড়ে আশীর্বাদ নিল। চেয়ারে গিয়ে বসলো। একটু পরে ভাষণ দিতে হবে। নির্ভর আরিমকে ডেকে বলল, শোন, আজকে এখানে বিরাট হাঙ্গামা হবে। ওই নেতাকর্মীদের প্রস্তুত থাকতে বলবি। আরিম মাথা নেড়ে বিদায় নিল। নির্ভর ওর প্রয়োজনীয় কথা বলতে মঞ্চে উঠে দাঁড়ালো। স্পিকারটা হাতের তালুতে চেপে ধরে দুটো কথা বলল মাত্র। এর মধ্যেই কর্কশ শব্দে ফোনটা বেজে উঠল। নির্ভর ধরল না, ভাবলো হয়তো অন্য কেউ কল করেছে। ভুলেই বসলো ওর একটা বউ আছে। আবার লুঙ্গির গিট্টিটা ঝামেলা বাঁধালো। সবার সামনে গিট্টুটা ধরে ঢিলে দিল পুনরায় বাঁধার জন্য। তার মধ্যে এক ফোন কল। বিরক্ত হলো নির্ভর। এদিকে রূপসা অনেকবার ফোন করেছে, কিন্তু নির্ভর বারবার কেটে দিয়েছে। শেষবারের মতো কলটা করতেই সেটা রিসিভ হলো। এমনিতেই মেজাজ তুঙ্গে ছিল। দিজ্ঞান হারিয়ে গালি দিয়ে বসলো। এই শয়তান ফাজিল হারামি জামাই কল ধরিস না কেন? হ্যাঁ, নির্ভর মাত্রই লুঙ্গির গিট্টিটা খুলেছে পুনরায় বাঁধার জন্য। বউয়ের মুখে গালি শুনে খেই হারিয়ে গিট্টুটা ছেড়ে দিল। অমনি ভরা সমাবেশে লুঙ্গিটা খুলে গেল। উৎসুক জনতার মাঝে উত্তেজনা। নির্ভর কিরমির করে বলল, শুভ্রর বাচ্চারা, তোর এইভাবে কি দেখিস? লুঙ্গির নিচের সিনেমা হলে দরজা বন্ধ কর। সবার মুখ ফাটা বাঁশের ন্যায় চুপসে গেল। ভেবেছিল একটু সিনেমা দেখবে। নির্ভর বিড়বিড় করে বলল, ভাগ্যিস বাপের শার্ট চুরি করে আনছিলাম, না হলে আজকে আমার সিনেমা জনগণের সামনে খুলে যেত। নির্ভর ধপ করে ফোনটা কেটে দিল। বউ তার রেগে আগুন। কি করা যায়? নির্ভর দ্রুত লুঙ্গি পরে নিল। আজকে যে গালি দিল সেটা নিয়ে কোনো মাথা ব্যথা নেই, কারণ গালি ওর আরেকটা বউ। গালির সাথে রোম্যান্স বেশ জমে ওর। জনগণের মধ্যে কেউ কেউ ফোনে ভিডিও কল করলো। নির্ভর শাল তুলে আবার ভাষণে মনোযোগ দিল। কি একটা অবস্থা! আজকাল এমপিদের কোনো প্রোটেকশন নেই। যেখানে সেখানে তাদের মান ইজ্জত খুলে যাচ্ছে। আজকে লুঙ্গিটা ওর সাথে বেইমানি করলো। ছি, এই লুঙ্গিকে আজকে সে বাড়িতে গিয়ে জ্বালিয়ে দেবে। একটু হলেই সিনেমা ভাইরাল হয়ে যেত। কোনো রকমে সমাবেশ শেষ করলো, কিন্তু সমাবেশের শেষের একটা জরুরি মিছিল বের করলো নির্ভর। ঢাকায় নির্ভর এর 3টি ফ্রেন্ড থাকে, অর্ণব, সাকিব আর মামুন। সমাবেশ শেষে ওরা মিছিলে জয়েন হলো। নির্ভর লুঙ্গি ধরে সামনেই হাঁটছে, আর ওর বন্ধুরা পিছনে জয় বাংলা গান চালিয়ে নাচতে নাচতে আসছে। মিছিল বেশ ভালোই জমেছে। উঠতি বয়সী ছেলেরা সবাই এসেছে। নির্ভর নিজেও জয় বাংলা গানের তালে নাচছে। ঢাকার রাজপথে হাঁটছে ওরা, কিন্তু হঠাৎ অর্ণব মিছিলে জয় বাংলা গান পাল্টে দিয়ে চিকনি চামেলি বাজিয়ে দিল। সবাই থমকে গেল এভাবে এই গান চালাতে দেখে। বেচারা অর্ণব দাঁত কেলিয়ে হেসে দিল। সে গান পাল্টালো না, উল্টে বক্সে বাজিয়ে ফুল ভলিউম দিল। আর সেই গানের তালে গোটা মিছিলের ছেলেপেলেরা সবাই উড়াধুরা নাচতে লাগলো, এমনকি নির্ভর নিজেও। পরের দিন ভোরবেলা নির্ভর বাড়িতে ফিরল। রূপসা তখন ঘুমিয়ে আছে। চোখের সামনে বইয়ের ঘুমন্ত মুখ দেখে নির্ভর ঝুঁকে গিয়ে রূপসাকে চুমু দিল। উঠছে না দেখে নির্ভর এবার বাম গালে কোমর বসিয়ে দিল। আকস্মিক কাণ্ডে রূপসা ভয়ের চোটে চিল্লিয়ে লাফিয়ে উঠল। ভূত ভূত বলে চেঁচামেচি করতে লাগলো। নির্ভর হাসতে লাগলো। রূপসা যখন দেখলো ওটা ভূত নয় নির্ভর, তখন একটু শান্ত হলো। তেড়ে গিয়ে নির্ভরকে কয়েকটা দিল। চুল টেনে দিয়ে বলল, বজ্জাত জামাই কোথাকার, এতদিন আমার ফোন ধরেননি কেন? নির্ভর চুপ হয়ে গেল। কালকের ঘটনা মনে পড়ে গেল। কি লজ্জার ব্যাপার! তবে সেসব ভুলে রূপসার দিকে মায়াবী দৃষ্টিতে তাকালো। 2 দিন না দেখে বুক পুড়েছে, ক্ষত হয়েছে সেটাই। তৎক্ষণাৎ জাপটে জড়িয়ে ধরল নির্ভর। রূপসা নিজেও অবাক। হঠাৎ কি হলো? নির্ভর রূপসাকে জড়িয়ে ধরে ওভাবে শুয়ে পড়ল। এখনও আলো ফোটেনি, অন্ধকার আছে। রূপসা পুরো মুখে দৃষ্টি নিক্ষেপ করে বলল, আই মিস ইউ রূপ। থমকে গেল শ্বাস। অনুভূতি জাগ্রত হলো। রূপসার নিজেরও নির্ভরবিহীন কষ্ট লেগেছে। রূপসা কাঁপা কাঁপা কণ্ঠে বলল, আমিও আপনাকে অনেক মিস করেছি। কথাটা বলার সাথে সাথে নির্ভর ওর ঠোঁটে গাঢ় চুমু খেলো। আদরের জালে ভাসিয়ে নিল। গলার ভাঁজে মুখ গুজে বলল, আমাকে ভালোবাসিস রূপ? হ্যাঁ, রূপসা এই লোকটাকে ভালোবাসে। কখন কিভাবে হলো সে জানে না, তবে ভালোবাসে। রূপসা নিজের হাতটা নির্ভরের গালের চাপ দাড়িতে রেখে বলল, ভালোবাসি। নির্ভরের আজকে সহজ স্বীকারোক্তি দিল। সেও ফিসফিস করে বলল, আমিও ভালোবাসি রূপ,
অফুরন্ত একটা সমাপ্তির বিকেলে যদি আমাকে জিজ্ঞেস করা হয় তোমার শেষ ইচ্ছা কি, আমি বলবো আমার রূপের একটুখানি ছোঁয়া। রূপসা শান্তিতে নিঃশ্বাস নিল। ঝড় থামলো। নির্ভর বইয়ের সারা মুখে মৃদু চুমু দিতে দিতে বলল, আজকে তোকে সুখের সাথে সাক্ষাৎ করাবো। বলেই ওর নরম দেহটা নিজের সাথে মিশিয়ে নিল। কয়েক মাস পরে আজকে দিনটি ঝলমলে, চমৎকার একটি দিন। সকাল থেকে সবাই একটু খুশি আছে। উপমা বেগমের রাগ পড়েছে, তবে তিনি রূপকথাকে তিহানের জন্য বেছে নিলেন। তিহান নিজেই এসে ওদের কথা জানিয়েছে। ওদের এঙ্গেজমেন্টের ঠিক করা হয়েছে। নির্ঝর দেশ ছেড়েছে কয়েকটা দিন হলো। ও আড়ালে ভালোবাসলো আর আড়ালে হারালো, তাই সব কিছু ওর কাছে বিষাক্ত। রূপসা কনসিভ করেছে, মাত্র 1 মাস হলো। এদিকে নির্ভর নিজের কিছু কর্মের জন্য ফল ভুগছে। ঢাকায় সেই মন্ত্রী ওকে গদি দেওয়ার নমিনেশন দিয়েছে। সকালবেলা বেলা 10টা নির্ভর রূপসার মুখে যত্নে খাবার তুলে দিচ্ছিল। তখন নিচ থেকে আওয়াজ আসতেই রূপসাকে শেষ লোকমা খাইয়ে হাত ধুয়ে উঠে গেল। থানা থেকে অফিসার এসেছে। নির্ভর তাদের বসতে বলল, নিজে আগেই সোফায় বসলো। অফিসার তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলল, আমরা এখানে বসতে আসিনি, আমাদের এত সময় নেই। নির্ভর বলল, তাহলে কি জন্য এসছেন? সাবেক চেয়ারম্যান আজমির সাহেবকে খুনের দায়ে আপনাকে গ্রেপ্তার করা হলো, সাথে সাথে আপনাকে এমপি পদ থেকে বহিষ্কার করা হলো। নির্ভর আয়েশি ভঙ্গিতে শরীর হেলিয়ে বসলো সোফায়, যেন কথাটা তার কাছে গুরুত্বপূর্ণ নয়। সে হেসে দিয়ে বলল, বড্ড ভুল করে ফেললেন অফিসার। বাড়িতে আসবেন, বসবেন, ভালো কথা, কিন্তু আমার গোপন কাজকর্ম নিয়ে টানাটানি করে নিজের মৃত্যু ডেকে আনলেন কেন? অফিসার ভ্রু কুঁচকে বলল, কি বলতে চাইছেন আপনি? সিম্পল একটা কথা, আমাকে কারাগারে বন্দি করার আগে আপনার নামে আমি কবর খুঁড়ে রেখেছি। অফিসার রুক্ষ কণ্ঠে বলল, হয়তো। আমি কিন্তু আপনার অপেক্ষায়, একদিন ওই শিকড়ের আড়ালে আপনার মুখটা দেখবই। নির্ভর মাথা দুলিয়ে হেসে বলল, আপনার অপেক্ষার অবসান হোক, এখন যান। অফিসার চলে গেলেন। তবে তিনি মনে মনে প্রতিজ্ঞা করলেন যে প্রমাণ নিয়েই আসবেন। আজকে শুধু তথ্যের ভিত্তিতে এসেছে, হালকা প্রমাণ, তবে সেটা ওর মতো ধূর্ত মানুষের পক্ষে লুকিয়ে ফেলা সম্ভব। বিলাসবহুল একটা অ্যাপার্টমেন্টের সামনে দাঁড়িয়ে আছে একটা রমণী, নাম রানী। ভেতরে ঢুকতে ভয় পাচ্ছে। স্যার যে রাগী, না জানি কি করে আজকে। চুপচাপ টুপটাপ পা ফেলে ভেতরে গেল। অফিসার বাইরে ওর দিকে তাকিয়ে মিটিমিটি হাসছে। আজকেও রানী সাহেবা লেট। রানী বিড়বিড় করে আল্লাহ আল্লাহ করছে। তবে যেই না নিজের ডেস্কের সামনে গিয়ে বসতে নেবে, অমনি একটা কড়া রুক্ষ কণ্ঠের আওয়াজ পেয়ে ভয়ে শুকিয়ে আমসি হয়ে গেল। 30 মিনিট লেট, গেট আউট ফর মাই অফিস। রানী শুষ্ক ঢোক গিলে এক চোখ টিপে তাকালো। লম্বা চওড়া বলিষ্ঠ দেহের একটা পুরুষ ওর সামনে রাগের দৃষ্টিতে তাকিয়ে আছে। পরনে ব্ল্যাক শার্ট, সাথে কোট, চোখে সানগ্লাস, হাতে কালো ডায়ালের ঘড়ি, যেখানে একটা নিখুঁত ব্যক্তিত্ব বহন করছে। ওকে চোরা চোখে তাকিয়ে থাকতে দেখে নির্ঝর আবারও বলল, মিসেস নির্ঝর মজুমদার ঠিক 2 মিনিটের মধ্যে আমার কেবিনে আসবে। সবাই আবারও হাসলো। রানী দুঃখী দুঃখী মুখে নির্ঝরের পিছনে যেতে যেতে বলল, কেবিনে আসতেই ওকে হাঁচকা টানে নিজের অতি নিকটে নিয়ে আসলো নির্ঝর। সব কিছু ছেড়ে যখনই উইকে তো আসলো, তখনই এই মেয়েটা ওকে পুনরায় বাঁচতে শিখিয়েছে, ওকে ভালোবেসেছে। আর তাই তো নির্ঝর ওকে বিয়ে করে পার্মানেন্ট করে নিয়েছে। তবে ওকে চোখের সামনে রাখার জন্য অফিসে রেখেছে, না হলে বাড়িতে সবসময় একা একা থাকতে হয়। রানী ভীতু নজরে নির্ঝরকে পরখ করে বলল, আমি? নির্ঝর ওকে থামিয়ে দিয়ে বলল, তুমি কি? হ্যাঁ, ভুলে যেও না রানী, তুমি আমার অন্তরিক্ষের বাহিরে নয়। তুমি সবসময় এখানেই আছো, তাই আমার চোখে ফাঁকি দিতে পারবে না। রানী আবার বলল, আমি আসলে নিষাদকে ওভাবে। ওকে শেষ করতে দিল না নির্ঝর। ওর গোলাপি অধরে নিজের সুপুষ্ট অধর চেপে কথা থামিয়ে দিল। কিছুক্ষণ পরে ছেড়ে দিয়ে ভারী শ্বাস ফেলে বলল, তুমি শুধু আমার রানী হও, আমি তোমাকে আমার রাজার রাজ্যে রাজরানী করে রাখবো। কথা বলার ফাঁকে এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল, যার স্থান মিলল রানীর চুলের ভাঁজে। তিহান আর রূপকথা পাশাপাশি ছাদের কোণে দাঁড়িয়ে আছে। সরাসরি চাঁদের মৃদু নরম আলো রূপকথার নাজুক মুখে এসে ঠিকরে পড়ছে, আর তিহানকে অপলক দৃষ্টিতে সেই শিল্পীর তুলিতে আঁকা দৃশ্য দেখছে।
রূপকথা গালে হাত দিয়ে চাঁদ দেখছে, মাঝে মাঝে উড়ন্ত কিছু চুল কানের পিঠে গুঁজে দিচ্ছে পরম আবেশে। পুনরায় চুল গুঁজতে গেলে তিহান হাত বাড়িয়ে থামিয়ে দিল। রূপকথা কিছু বলল না। তিহান ওর চুলগুলো গুঁজে দিয়ে কিছুটা শীতল কণ্ঠে বলল, রূপকথা। রূপকথা চোখ বুজে উত্তর দিল, হুম। ভালোবাসি। আর কতবার বলবে? যতক্ষণ শ্বাস চলবে ততক্ষণ। আচ্ছা, বুঝলাম। কি বুঝলি? আমাকে ভালোবাসেন? রূপকথা মজার সুরে বলল। তিহানুকে শান্ত চোখে পরখ করে নির্নিমেষ ওর ধ্যান থেকে বলল, কবে আমাদের বিয়েটা হবে? রূপকথা হেসে বলল, কেমন শিশু সুলভ কথা। আগে আমার 18 হোক। আমি কি তবে দেবদাস হব? হ্যাঁ, আর আমি তোমার পারো। সুন্দর না ব্যাপারটা? তিহান ওর হাত দুটো চেপে রাগে হিসিয়ে বলল, তোর মা বেশি ঝামেলা করলে তোকে তুলে নিয়ে আসবো, বুঝলি? রূপকথা খিলখিল করে হেসে উঠল। তিহান অপরূপ চোখে সে হাসি দেখল। কি মায়াবী সে হাসি। তিহান ওর হাসিতে বিমোহিত হলো। দিন দুনিয়া ভুলে বসলো। আচমকা রূপকথাকে নিজের বাহুডোরে আবদ্ধ করে নিল, যেন ধরে প্রাণ ফিরে পেল। কেটে গেছে আরও কয়েকটা মাস। নির্ভর রাজনৈতিক কাজের সাথে আরও গভীরভাবে জড়িয়ে গেছে। সকাল সকাল নির্ভর ঘুম থেকে উঠে লুঙ্গি খুঁজে না পেয়ে রূপসার উদ্দেশ্যে চেঁচামেচি করে বলল, সারাটি লুঙ্গি আর বইয়ের মুখ দুটোই সমান, যেখানে সেখানে খুলেছে। রূপসা তড়িঘড়ি করে এগিয়ে আসলো। লোকটার মধ্যে কোনো পরিবর্তন নেই। রূপসাকে দেখে নির্ভর গম্ভীর কণ্ঠে বলল, আমার লুঙ্গি খুঁজে দে, আমাকে সমাবেশে যেতে হবে। রূপসা লুঙ্গি দিয়ে চলে গেল, কোনো কথা বলল না। নির্ভর আগে ফ্রেশ হয়ে এসে দেখলো রূপসা গম্ভীর মুখে দাঁড়িয়ে আছে। নির্ভর দীর্ঘশ্বাস ছেড়ে রূপসার কাছে গিয়ে বলল, কথা বলছিস না কেন? রূপসা ভেজা চোখে চেয়ে বলল, আমি কথা না বলে তোমার কি? নির্ভর ওকে আগলে নিল। বউ তার রেগে আগুন হবে নাই বা কেন। এই কদিন ধরে প্রচুর ব্যস্ততা যাচ্ছে, ঘরে সময় দিতে পারেনি। নির্ভর বইয়ের চুলের ভাঁজে নাক গুলিয়ে বলল, আমার রূপটা এত অবুঝ নয়। আমার রূপ আমাকে বুঝতে এত নীরবতা পালন করলে হবে? আমি তোমাকে বুঝি নির্ভর। তাহলে বেঁচে বেঁচে রাগ করছে কেন? কারণ তুমি পুরোটাই আমার। তোমার উপর রাগ করার অধিকার আমার আছে, সেটা বাস্তবিক হোক আর মিছে মিছে। নির্ভর হেসে দিয়ে বইয়ের কপালে চুম্বন এঁকে দিয়ে জড়িয়ে নিল নিজের সাথে। সময় থমকে গেল, হৃদয়ে প্রশান্ত হলো। বাতাসে মুগ্ধতা ছড়িয়ে দুজনের মনকে পুলকিত করলো। এভাবে হয়তো শত রাগ অভিমান শেষে মিলবে দুটো মন। সুখের রাজ্যে পরিদর্শনে বেরোবে দুটো তৃষ্ণার্ত হৃদয়।